যে আসলে ইঞ্জিনিয়ারিং আপনার রোড ম্যাপটা কি হবে, রোড ম্যাপ টু বিকাম সাকসেসফুল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। দেখেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা আমরা জানি মানে কি শিখতে হবে বাংলাদেশে চাকরিতে ভালো কিছু করার জন্য এবং বাইরে যেটাই বলেন না কেন, এটা না জানার কারণে বা যারা আমরা স্টাডি করতেছি বা আমরা জব করতেছি, শুধু দৈনন্দিন যাওয়া আসা অফিসের মধ্যে থাকলে আমরা যে ভালো কিছু করতে পারবো না এটার নজির কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেল বা বড় ভাইয়েরা অনেক দিন চাকরি করতেছে, গ্রোথ বাড়তেছে না। আর কেউ খুব মানে কয়েকদিন চাকরি করার পরেই আপনার গ্রোথটা ডেভেলপ হচ্ছে। এটার কারণটা হচ্ছে সিকোয়েন্স, যে রোড ম্যাপটা ওনাদের আঁকাটা একটু বা হচ্ছে মানে ভুল আছে। কেমন? দেখেন, প্রথমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে ড্রয়িং করার জন্য হোক আর যেটা হোক ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড গুলো জানা দরকার। তারপরে কি করতে হবে, ক্যালকুলেশন পার্ট গুলো, যে ক্যালকুলেশন এবং সিলেকশন পদ্ধতি, যে ডিভাইস সিলেকশন। যে ধরেন এখানে একটা আমি যদি বলি যে লোড আছে, লোড কল্পনা করি। এখানে হচ্ছে আপনার একটা ব্রেকার সেট করতে হবে, কেবল সেট করতে হবে, কেবল সেট করতে হবে, বাসবার সেট করতে হবে। যে সিলেকশন পদ্ধতিগুলো প্রপার ভাবে যেটা যেখানে আহ, দেওয়া আছে এটা কি হবে এবং কেন হবে, কত হবে, এটা যদি আপনি না জানেন কিভাবে আপনি এটা ড্রয়িং করবেন বা কাজ করবেন। তো দেখেন, সিলেকশন পদ্ধতি, তারপর হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম বা কন্ট্রোলিং বিষয়গুলো, তারপর প্রোগ্রামিং, তারপর অটোমেশন। তাহলে দেখেন, এত কিছুর পরে হচ্ছে আমাদের প্রোগ্রামিং বা অটোমেশন। আমাদের কিছু ভাইয়েরা অটোমেশন আগেই অটোমেশন শেখার জন্য মনে করেন ব্যাপক সময় দিয়ে ফেলে, অনেক টাকা নষ্ট করে। এই সিকোয়েন্স গুলো মেনটেন করে আপনাকে প্রোগ্রামিং ও অটোমেশন আসতে হবে। তারপরে কি করতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ডকুমেন্টেশন বিষয়গুলা, সফটওয়্যার টুলস ইউজ, কমিউনিকেশন স্কিল, তারপর হচ্ছে কন্টিনিউয়াসলি লার্নিং, সার্টিফিকেশন। আপনার যখন সবকিছু হয়ে গেল, আপনার কারিকুলাম বা হচ্ছে আপনার সিভিটাকে করার জন্য বিভিন্ন লার্নিং পার্টে অংশগ্রহণ করতে হবে দেশে এবং দেশের বাইরে, তারপর সার্টিফিকেশন অর্জন করতে হবে। তারপর ডিফাইন ক্যারিয়ার ডিরেকশন। আপনার ক্যারিয়ারটা কোন দিকে আপনি প্রপার ভাবে আপনি সবকিছু জানেন, ঠিক আছে, এখন আপনি কোন দিকে আপনি এটাকে সুন্দর করতে চান, এই বিষয়টাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপর হচ্ছে নেটওয়ার্কিং, প্রফেশনালি গ্রোথ। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি যেই সেক্টরে থাকেন না কেন, নিজে মন যে মন, আপনি যে প্রপার ভাবে যদি গড়ে না ওঠেন, আপনাদের ব্যাপারে যে বিভিন্ন ক্লেম থাকে, হ্যাঁ, যে আপনি ইঞ্জিনিয়ার হিসাবে আপনার চলাফেরা মানে ভালো না, আপনি করাপ্টেড, আপনার কোনো কিছুই ভালো না, আপনি এই জিনিসগুলো এই নেটওয়ার্কিং এর প্রফেশনাল গ্রোথটা আপনার খেয়ে ফেলবে। আর এই গ্রোথে যত আপনার কমিউনিকেশন স্কিলটা হাই হবে, তত হচ্ছে প্রফেশনাল গ্রোথটা আপনার বৃদ্ধি পাবে। প্রিয় ভাই, তো এই ছিল আপনাদের সাথে একটু কথাবার্তা। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আজকের সেমিনারটি সুন্দরভাবে উপভোগ করুন এবং অ্যাডভান্টেজের সাথে থাকুন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সাব্বির ভাইকে তার এই প্রেজেন্টেশন পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ। জি ভাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ভাই, আপনি কেমন আছেন? জি ভাইয়া। আহ, আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ। তো আজকে আপনাদের ইলেকট্রিক্যালের সেমিনারটা আমি নিব। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই, পাশাপাশি আমার স্লাইডটা ওপেন করি। ভাই, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, জি আচ্ছা, দেখা ঠিক যায়। আছে। আচ্ছা ভাই, আমি হচ্ছে যে সাব্বির আহমেদ। আমি প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে বিএসসি করছি। বর্তমানে আমার
চুয়েটে এমএসসি তে রানিং আছি। আর এখন আমি বর্তমানে চট্টগ্রামে একটা কনসালটেন্ট ফার্মে কাজ করি, এখানে লিড ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আজকে আপনাদেরকে আমি ক্যাডের যে সেমিনারটা, এটা সম্পর্কে যে ডিটেলস এবং আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন গুলা ক্যাডে কিভাবে করি বা এটা কি গুরুত্বটা, এগুলো সম্পর্কে আসলে আলোচনা করব। এগুলো হচ্ছে আমার কন্টেন্ট, যে আমরা কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই টপিক গুলা। আচ্ছা, হোয়াট ইজ অটোক্যাড? অটোক্যাড ইজ এ CAD কম্পিউটার ডিজাইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফর 2D অ্যান্ড 3D ডিজাইন ড্রাফটিং। তো অটোক্যাডটা কি? অটোক্যাডটা হচ্ছে আমাদের একটা ডিজাইন সফটওয়্যার, যেটা দিয়ে আমি আমার CAD এর 2D 3D ইলেকট্রিক্যালের এসএলডি, ইএলডি, এলপিএস, তারপর আপনার যেমন স্ট্রাকচার ড্রয়িং ড্রয়িং আর্কিটেক্ট ড্রয়িং, এই কাজগুলা করি। মোট কথা হচ্ছে কি, আমরা যে কোনো একটা প্ল্যানিং করার সময় যে একুরেট মেজারমেন্টে যদি কাজটা করতে হয়, সেটা আমরা ইনিশিয়ালি যে প্ল্যানিংটা করি এটা আসলে ক্যাডে ডিজাইন করে করি। ইন্ট্রোডাকশন ক্যাডে আসলে, ক্যাডটা হচ্ছে কি, যে মানে অটোডেস্ক কোম্পানিটা ডেভেলপ করছে, আর অটোডেস্ক হচ্ছে ইউএসএ বেসড কোম্পানি। এইটা আমাদের বলা বলা যেতে পারে যে মানে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি জুড়ে এই ক্যাডের কাজটা আছে। যেমন আমরা যদি ফ্যাক্টরিতে কাজ করি, ইন্ডাস্ট্রিতে কাজ করি, কনসালটেন্ট ফার্মে কাজ করি, যে কোনো ওই যে আমরা যদি ওই ডিজাইন করতে যাই, যে আমার ফায়ারের হোক ইলেকট্রিক্যালের হোক, সবকিছুই কিন্তু আগে আমরা ক্যাডে প্ল্যানটা দাঁড় করাই। ক্যাড এই প্ল্যানটা দাঁড় করানোর পরে আমরা নিজেরা বুঝতে পারি আসলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, এবং সহজে বিউ কিউ বলেন, কস্টিং বলেন, এগুলো বের করতে পারি। তো এটা এই জন্য বলতে পারেন যে অনেক মানে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি বড় নেটওয়ার্কে আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ক্যাডের হিস্টোরি, যে ক্যাডের প্রথম ভার্সনটা কখন আসছে, সেকেন্ড ভার্সনটা কখন আসছে, এই বিষয়গুলো এখানে। এগুলো আসলে ওইরকম কিছু না। তো স্লাইডটা যখন শেয়ার করবো ওইটা আসলে তখন দেখে নিতে পারবেন। তো ক্যাডের মতো করে আমাদের অল্টারনেটিভ কি কি সফটওয়্যার আছে ওগুলো সম্পর্কে একটু বলি। যেমন ইপ্ল্যান। ইপ্ল্যান হচ্ছে ক্যাডের একটা অল্টারনেটিভ সফটওয়্যার। এই ইপ্ল্যান দিয়ে আমরা ইলেকট্রিক্যাল এবং অটোমেশনের মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন গুলো করি। আমাদের এই যে ইলেকট্রিক্যালের সার্কিট, এরপর সুইচ, এগুলার যেই মানে সিম্বল গুলো আছে, এগুলো কিন্তু খুব সহজে আমরা ওইখানে রেডিমেড পাই। আমাদের কিন্তু ক্যাডে ডিজাইন করতে হয়, যদিও ক্যাডে কিছু রেডিমেড সিম্বল আছে, ওইখানে কিন্তু ডিজাইন করতে হয়। কিন্তু আমাদের ই প্ল্যানে অনেক কিছু রেডিমেড থাকে। তো এই জন্য এটা ইলেকট্রিক্যাল অটোমেশন অ্যান্ড মেগাট্রনিক ইঞ্জিনিয়ারিং এর বেশি ইউজ করা হয়। তো এখন কথা হচ্ছে কি, আমরা ই প্ল্যান ছাড়া কেন বেশি ক্যাডে ইউজ করি? আসলে হচ্ছে কি, ক্যাডে আমরা অনেক রকমের, যে একটা আর্কিটেক্ট ড্রয়িং, একটা সিভিল ড্রয়িং, একটা ওই যে ফায়ারের ড্রয়িং, একটা ইলেকট্রিক্যালের ড্রয়িং, মানে মোট কথা আমাদের যে ড্রয়িং এর প্ল্যানটা আছে, সবকিছু ড্রয়িং এর প্ল্যান আমরা ক্যাডে খুব ইজিলি করতে পারি। কিন্তু এই যে সফটওয়্যার গুলো আছে, এগুলো ডেডিকেটলি এক একটা জিনিসের জন্য খুব বেশি এক্সপার্ট। যেমন আমরা যখন পিএলসির কোনো ডিজাইন করতে যাই, পিএলসির কিন্তু বিভিন্ন সফটওয়্যার আছে, যে ল্যাডার ডায়াগ্রাম যখন আমরা করতে যাই বা ব্লক ডায়াগ্রাম যখন করতে যাই। তো ই প্ল্যানটা হচ্ছে এরকম টাইপের, যেটা ইলেকট্রিক্যাল এন্ড অটোমেশনের জন্য খুব ভালো। এরপর হচ্ছে ডিজাইন স্পার্ক। এইটা দিয়ে হচ্ছে কি আমরা 3D সাধারণত ডিজাইন করি। এইটা দিয়ে আমরা ওই যে, যদি আমি আমার স্লাইডের শেষের দিকে দেখাই, যে আমরা যদি এরকম কিছু একটা ডিজাইন করতে যাই, যে এই যে এরকম একটা বক্স যদি ডিজাইন করতে চাই, দেখেন এটা আমরা ক্যাডে করতে পারছি, তো এটা কিন্তু চারপাশে ঘুরান যায় না। এটা আমার ক্লাসটা মানে ওই ওই শেষ হলে দেখাবো আমি এটার বিষয়টা। তো এটা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখতে পারতেছি না ক্যাডে। কিন্তু আমরা ওই সফটওয়্যারে যদি কাজ করি, তখন কিন্তু খুব ইজিলি দেখা যায়, যে ডিজাইন স্পার্কে যখন আমরা কাজ করি। আর ক্যাডসিমো হচ্ছে যে ওইটা আমাদের ইলেকট্রিক্যালের কমান্ড এন্ড অটোমেশনের কাজগুলা করে, অনেকটা ই প্ল্যান টাইপেরই বলতে পারেন। ঠিক আছে। আর এমএস অফিস। এমএস অফিসটা হচ্ছে কি আমাদের এই যে নর্মালি মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে, পাওয়ার পয়েন্ট যে এগুলা আছে, এগুলার আইকন গুলা মানে ম্যানুয়ালি আমরা ইউজ করে করে জাস্ট র্যান্ডমলি কোনো মেজারমেন্ট ছাড়া ড্র করাটাই, এইটাই হচ্ছে মাইক্রোসফট অফিস। যেমন আগে কিন্তু, অথবা এখনো যদি আমাদের হুট করে এটা ডিজাইন করতে হয়, কেউ যদি ক্যাডে না পারে, প্রপোজাল কিছু একটা মাইক্রোসফট অফিসই দাঁড় করায়। ঠিক আছে। তো এক একটা সফটওয়্যার এক একটা গুণ আছে। ক্যাডের মেইন সুবিধাটা হচ্ছে কি, খুব সহজে মেজারমেন্ট করে কাজটা তোলা যায়, এবং ওই মেজারমেন্টের উপর ডিপেন্ড করে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। কিন্তু এখানে যেমন এক একটা সফটওয়্যার এক এক জায়গার জন্য স্পেশাল। যেমন আপনার এই প্ল্যানটা বলতে পারেন কি, যে বললাম অটোমেশনের জন্য, ডিজাইন স্পার্কটা এটা হচ্ছে আমার 3D মডেলিং এর জন্য, এটা 3D আমি কাজটা খুব সুন্দর করে করতে পারবো। ক্যাডসিমোটা যেমন আমার সিমেট্রিক ডায়াগ্রাম, ওই যেগুলো কন্ট্রোল সার্কিটের ডায়াগ্রাম আছে আমার, এই যে পিএফআই প্যানেলের কন্ট্রোল সার্কিট, স্টার ডেল্টার, এগুলো যে কন্ট্রোল সার্কিটটা আছে, এগুলো ক্যাডসিমো দিয়ে করে। তো এই যে ওভারঅল ভিউ গুলা, আমরা এগুলো হচ্ছে যে কি, যে ম্যানুয়ালি যদি হাতে হাতে করতে চাই, মাইক্রোসফট অফিস দিয়ে আমরা করতে পারি। তো এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ক্যাড এর অল্টারনেটিভ সফটওয়্যার।
তবে ওই যে ক্যাট কি জন্য এগুলা থেকে বেস্ট, মানে আমার মতে, ওই আমি শুরু থেকে একটা কথাই বলতেছি যে আমার কিন্তু ক্যাডে আমি একটা অ্যাকচুয়াল মেজারমেন্ট করে এবং যেইটা চাচ্ছি ওইটা করতে পারতেছি, যে আমি যেরকম চাচ্ছি যে একটা ফ্লোর লেআউটের উপরে আমি আমার ফায়ার ডিটেকশনের ডিজাইনটা করতে পারতেছি, ফায়ার প্রোটেকশনের ডিজাইনটা করতে পারতেছি, তারপর এটার উপর ইএলডিটা করতে পারতেছি। তো ওই প্ল্যানটা সাজানো যায়। কিন্তু আমার কথা হচ্ছে এই প্ল্যানে আমার দেখা যাচ্ছে ফ্লোর লেআউটটা করতে পারতেছি না। আমি ইলেকট্রিক্যালি সিম্বল গুলো আছে ঠিক, তো আমাদের করতে হচ্ছে কি ক্যাডে কিন্তু ওই সিম্বল গুলো আমাদের নিজের হাতে ম্যানুয়ালি ড্র করতে হচ্ছে। আমি একটা ক্যাট ফাইল ওপেন করি, ক্যাট ফাইল ওপেন করে আপনাদেরকে দেখাই। ভাইয়া কোনো শব্দ শোনা যাচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে ভাই, আমি মিউট করে রাখছিলাম একটু, হ্যাঁ এরকম যদি মনে হয় বলিয়েন আমাকে, আমি খেয়াল করি নাই। এই যে সিম্বল গুলা, তো এই সিম্বল গুলো আমরা হচ্ছে কি ম্যানুয়ালি এখানে কিন্তু ড্র করছি, নিজের মতো করে আঁকছি, একে বানাইছি। তো ক্যাডে এই অল্টারনেটিভ যে সফটওয়্যার গুলো আছে ইলেকট্রিক্যালের, যে আমি যেটা দেখাইলাম ডিটেলস এর যে ই প্ল্যানের, ওইখানে দেখা যাচ্ছে কি আমার কিছু সফটওয়্যারের কি থাকে রেডিমেড করা থাকে, যে আমার এই সিম্বল গুলা রেডিমেড আছে, এই যে সিম্বল গুলা রেডিমেড আছে। তো এক একটা সফটওয়্যার এক একটা সুবিধা, কিন্তু কথা হচ্ছে কি আবার ওইখানে আমরা করতে পারতেছি না, একটা ফ্লোরের লেআউটটা কিন্তু ড্র করতে পারতেছি না। যেমন এখানে আমরা একটা ফ্লোরের লেআউটের উপরই তো আমরা এগুলো বসাইতে হচ্ছে, যেটা একটা ফ্লোরের লেআউট, এখানে আমরা কোথায় লাইট হবে, কোথায় ফ্যান হবে, কোথায় পাওয়ার সকেট হবে, কোথায় সুইচ হবে, কিভাবে আমরা লাইনটা টানবো, এই প্ল্যানটা কিন্তু এখানে করতে পারতেছি। তো এইখানের উপরে আবার আমরা যে চিন্তা করি যে আমরা এখানে কোনো ডিটেক্টরের ডিভাইস দিব, কোনো প্রোটেকশনের ডিভাইস দিব, ওগুলা কিন্তু দিতে পারতেছি। তো মোট কথা হচ্ছে আমরা যদি ক্যাডের ডিজাইনটা করি, এটা আমরা অনেক কিছু করতে পারতেছি। কিন্তু ওই সফটওয়্যার গুলাতে করলে ওগুলো হচ্ছে এক একটা এক এক দিকের জন্য এক্সপার্ট। ঠিক আছে, তো যেই কারণে আমরা ওইটার উপর আবার ইলেকট্রিক প্ল্যান্ট আমরা সাজাইতে পারি না। তো এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে ক্যাডটা অনেক বেস্ট। তা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। মানে আপনি ভাইয়া বলছেন ইলেকট্রিক্যালে আর কি আপনার ফ্লোর লেআউট থেকে শুরু করে সব ধরনের ডিজাইনটা করা যাবে, কিন্তু বাকি সফটওয়্যার গুলো তো ওইটা করা যাবে না, তাই তো? হ্যাঁ, কিছু কিছু সফটওয়্যার গুলো তো ওগুলো করা যায় না, বা এগুলো সফটওয়্যার গুলো তো ওগুলো করতে পারবেন না। ওগুলো হচ্ছে ধরেন ইলেকট্রিক্যালের যে সিম্বল গুলো আছে, আপনি ধরেন যে ওই যে কন্ট্রোল সার্কিট, এই যে আমাদের যেগুলো ল্যাডার ডায়াগ্রাম আমরা যেগুলো করি, ওই যে আমাদের এটা কি বলে এনওএনসি, এরপর রিলে, এই মডিউল গুলো দিয়ে যখন আমরা করি ওইখানে কিন্তু সিম্বল গুলো ফিক্স থাকে। ঠিক আছে, আমরা ল্যাডার ডায়াগ্রাম যখন ড্র করি দেখবেন সিম্বল গুলো ফিক্স থাকে, তেমন অটোমেশনের কিছু ডায়াগ্রাম আছে এগুলো সিম্বল গুলো ফিক্স থাকে। কিন্তু আপনার এইখানে কিন্তু আমরা ম্যানুয়ালি, এই যে এখানে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমরা ড্র করছি, ধরেন এই সিম্বল গুলো কিন্তু ম্যানুয়ালি ড্র করছি। ঠিক আছে, তো ওইখানে আপনি দেখবেন যে এইখানেও কিছু জিনিস সিম্বল ফিক্সড আছে, এখানে যেমন সিমেট্রিকে কিছু সিম্বল আমার ফিক্সড আছে, আমি আমার মতো করে ড্র করতে পারি, এখানেও কিছু বিষয় আছে। কিন্তু ওইখানে হচ্ছে কি ধরেন যে আমি একটা, এই যে ক্যাশ সফটওয়্যারটা হচ্ছে কি এরকম যে আপনি যে কোনো কিছু একটা ডিজাইন করতে পারতেছেন, যে কোনো কিছু নিজের হাতের মতো করে, যে আপনি লাইন টেনে টেনে ডিস্টেন্স বুঝে বুঝে নিজের মতো করে 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 যা কিছু ড্র করতে পারতেছেন।
কিন্তু ওইগুলাতে হচ্ছে তো কি ই আপনার, প্ল্যান জি, ই প্ল্যানে কি ওইভাবে করা যাবে না? ই প্ল্যানে অনেকটা এভাবে করা যায় না, লাইন টানা যায়, লাইনগুলা টানা যায়। এখন আপনার আচ্ছা যদি আচ্ছা, মানে স্ট্রাকচার ডিজাইনটা এক্সাক্ট তো এখানে করে মেজারমেন্টটা না, আসবে না তাই তো? না না, স্ট্রাকচার ডিজাইনটা তো আপনি এখানে করতে পারবেন না, আপনি ইলেকট্রিক্যাল ডিজাইনটা করলেন। এখন আপনার আচ্ছা ইলেকট্রিক্যাল ডিজাইনটা তো বসাইতে হবে ওই আর্কিটেক্টের উপরে। আমি হুম আর্কিটেক্ট হুম ডিজাইনটা বলতেছি এইটাকে, দেখেন আমি আর্কিটেক্ট ডিজাইনটা বলছি এইটাকে। ভাই, মানে আমরা যদি ইলেকট্রিক্যাল যারা আছে এরা যদি আমরা অটোক্যাড বাদ দিয়ে যদি ই প্ল্যানিং যদি কন্ট্রোলিং শিখি, কারণ আমাদের তো যে সময় আর্কিটেক্ট যারা আছে তারা তো আমাদের একটা প্রপারলি প্ল্যানিং দিয়েই দেয়। তাহলে সেই ক্ষেত্রে যারা ইলেকট্রিক্যাল ওয়ার্কের জন্য যদি এই প্ল্যান শিখে তাহলে ভালো হয় না? হ্যাঁ, আপনি ওইটা তো ঠিক আছে, ওইটা আপনার জন্য খুবই ভালো বলছেন। এখন কথা হচ্ছে কি, ওইখানে আপনার রেডিমেড থাকে। রেডিমেড বলতে বিষয়টা হচ্ছে কি এরকম, আপনি এই ডিজাইনটা, এই যে এই আর্কিটেক্ট ডিজাইনটা আপনি তো তখন আর এই অটোক্যাডে পাচ্ছেন না, তখন আপনি মেজারমেন্টটা করবেন কিভাবে? আর আপনি যদি মেজারমেন্ট না করেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই যে রুমের, ধরেন যে এটার উপরে আমি এখানে একটা ফ্যান দিছি, দেখেন এই যে ফ্যানটা কতটুক দূরে দিছি কতটুক কাছে দিছি, আপনি সিম্বলটা রেডিমেড পাচ্ছেন, কিন্তু এই ডিজাইনটা না পাইলে আপনি কিভাবে এটা করবেন? এখন ডিজাইনটা যদি আপনি হার্ড কপি পান, এই যে সিম্বলটা, একটা ফ্যানের সাইজ, একটা কিন্তু ফ্যানের নির্দিষ্ট সাইজ আছে কতটুক এরিয়া দখল করে, আপনি তখন ওইটা বুঝবেন কিভাবে? যে এই যে আমি একটা সাইজ ধরলাম মিডল থেকে, যে সে 2 ফিট 4 ইঞ্চি পর্যন্ত একদম মিডল থেকে সে দখল করে, একটা টিউবলাইট 4 ফিট, তখন আপনি ওইটা ভেবে বসাইয়া আসলে এটা যখন প্ল্যানটা করবেন তখন বুঝতে পারবেন, তখন ওই আচ্ছা প্ল্যানটা ভাইয়া, উল্টানো যায় মেজারমেন্ট, না। আর একটা কথা, মেজারমেন্টটা কি আসলে ই প্ল্যানে পাওয়া যায়, করা যায় না আর কি, সেটা ভাই, বলছেন? বুঝলাম না, একটু আরেকবার বলেন তো। মানে ই প্ল্যানে আপনার কি মেজারমেন্টটা এটা পাওয়া যায় না, শুধু ড্র করা যায় তাই তো? মেজারমেন্টটা পাওয়া যায় কিন্তু আপনি তো এই আর্কিটেক্ট যে ড্রয়িংটা আছে এটাই তো আপনি পাবেন না, তাহলে কার উপর করবেন? মানে বুঝছে? আর্কিটেক্ট, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে আচ্ছা ভাইয়া, আর্কিটেকচারও অটোক্যাডে করে, তারপর যার ফলে আমরা হ্যাঁ ড্রয়িং হ্যাঁ করতে হ্যাঁ হলে হ্যাঁ অটোক্যাডই লাগবে, এইটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আচ্ছা আপনি আচ্ছা। তো এটাকে তো আচ্ছা কনভার্ট করতে ভাইয়া, পারতেছেন না, ওই যে কারণ কি আপনার আমার মনে তো করেন যে আমি একটা বাড়ি আর্কিটেকচার, তৈরি করবো। জি, আসসালামু আলাইকুম সাবির ভাই। প্রথম আমি আমি মনে করেন যে একটা বাড়ি তৈরি করবো, প্রথমে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে গেলাম যে কেমন কেমন করতেছে, একটা ডিজাইন করলো, এটা সিভিলের কাছে বা স্ট্রাকচারের কাছে পাঠাইলো, উনি করার মঞ্জু ভাই পরে আপনার ভাই কথাটা এটার কি, এক না এক করে কথা বলেন, সবাই একবারে কথা এই বললে হজবরল হয়। মঞ্জু তাহলে ভাই সে আপনার কথা একজন ওইখানে একজন ক্লিয়ার গেলে করে বোঝা যাচ্ছে কোশ্চেন না। পেয়ে করবে। যাবো সিভিলের, ওই ক্যাটের মধ্যে যে সিভিলের ডিজাইনটা পাবো, তারপরে ওইটার উপরে আমরা এই যে অটোক্যাড ইলেকট্রিক্যাল করবো, তাই তো? মঞ্জু ভাই আপনার কথা একদম, সাব্বির ভাই, একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আমার মনে হয় যে সকল প্রিয় ভাইদেরকে রিকোয়েস্ট করব যে যাদের যে প্রশ্ন আছে, মানে কোর্স সম্বন্ধে বা হচ্ছে ডিটেলস, আমরা ধারাবাহিক কিছু আলোচনা হোক, তারপরে যদি আপনারা করেন তাহলে মানে এই আজকে সেমিনার থেকে যে অনেক শিক্ষামূলক আলোচনা হবে, হয়তো বা আপনার কাজে লাগবে, তাহলে ধারাবাহিকতা ফিরে পাবে। আর যদি এখন কোশ্চেন করতে থাকে, আপনি যদি আলোচনা করতে থাকেন, তাহলে আপনি সঠিকভাবে আলোচনার যে একটা সিরিজ আকারের আলোচনা আছে সেটা করতে পারবেন না। প্রিয় ভাইরা, থ্যাংক ইউ। আমার মনে হয় যে এটা করলে ভালো হবে, পরামর্শ আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে একটা নির্দিষ্ট টাইম আপনারা দিবেন, যেহেতু আজকের আলোচনাটা শুধু ফ্রি সেমিনার বলে যে আমরা আমাদের কথা বলবো, আমাদের কথা যা বলার বলা হয়ে গেছে, ঠিক আছে। আপনারা আজকে সাব্বির ভাই যেভাবে আলোচনা করতেছে, যারা শিখতে চান একটু নিজেগুলো নোট ডাউন করেন, অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, যদি এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে দরকার চ্যাট বক্সে লিখে দিবেন, আমার ওই স্লাইডের অপশনে যখন থাকবে, কারণ আপনাদের অনেক কিছু কথা শোনা যাচ্ছে না, আমি ওইটা নিয়ে আপনাদেরকে ব্রিফ করে দিব। আচ্ছা, আমাদের প্রফেশনাল হয় হয় শুড উই লার্ন অটোক্যাড, আমরা কেন আসলে অটোক্যাডটা শিখবো? তো দেখেন আমরা আসলে কেন অটোক্যাডটা শিখবো, এটা আমাদের কেরিয়ারে কতটুকু দরকার। প্রথম হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট। আমরা প্রফেশনালি যে ওয়ার্ক গুলা করি, যে আমাদের যে স্মার্ট ওয়ার্ক বর্তমানে যে আমরা চিন্তা করি, যে আমরা এইটুকু একটা এরিয়া নিয়ে আমরা এখানে একটা এইভাবে একটা বিল্ডিং তৈরি করব, এই বিল্ডিং এর উপর আমরা একটা ইলেকট্রিক লেআউট এভাবে করব, এরপর আমরা তার ফায়ারের ডিটেকশন ডিজাইনটা এভাবে করব। তো আপনি যদি একটা বিল্ডিং করার আগে সব কিছুর পরিকল্পনা একবারে করে ফেলতে পারেন, তাহলে কিন্তু মানে ওই জায়গায় কিন্তু আপনার কস্টিং কত, কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ হবে, একটা প্রপার ওয়েতে কাজটা আপনারা আগাইতে পারবেন, যে একটা সুন্দর একটা পরিকল্পনা করে এরপর কাজটা আগাইতে পারতেছেন। তো এইটা, এই কাজটা যখন আপনি নিজে করতে পারতেছেন, এটা কিন্তু প্রফেশনালি আপনার অনেক ডেভেলপ হচ্ছে। তো আপনি যখনই ক্যাডে কোনো একটা কাজ করবেন, আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট অনেক বেশি ইমপ্রুভ হবে। এরপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি।
এই সাধারণত আমাদের এই যে কনসালটেন্ট ফার্ম এবং আমাদের ফ্যাক্টরিতে যে আরএসসি নিরাপনের অডিট হয়, যে এরা কিন্তু প্রতিটা জিনিস, যে ইলেকট্রিক্যালের হোক, ফায়ারের হোক এবং স্ট্রাকচার হোক, তিনটা আলাদা আলাদা অডিট হয় এবং তিনজনে আলাদা আলাদা ইঞ্জিনিয়ার থাকে। তো যারা আপনার স্ট্রাকচার ডিজাইনটা দেখে তাদের কিন্তু এই যে আমাদের স্ট্রাকচারের কি অবস্থা, কি কন্ডিশন, যদি আমি সিভিল ইঞ্জিনিয়ার না, তো এগুলো কিন্তু তারা চেক করে এবং তাদের সবকিছু চেক করে যে সেই ডিজাইন ড্রয়িং গুলো যখন জমা দিতে হয় তাদের কিন্তু ক্যাডে জমা দিতে হয়। আবার ফায়ারে যারা থাকবে, ফায়ার সেফটি অফিসার, তাদের কিন্তু এই যে ডিটেকশন, যে আপনার পাম্প রুমটা কি সাইজের, পাম্প রুমটা কতটুকু বড়, কয়টা পাম্প ইউজ করতেছি আমরা, তারপর প্রোটেকশনে আমরা কয়টা রাইজার ইউজ করছি, স্প্রিংলার সিস্টেমটা কোথায় কোথায় ইউজ করছি, কেন ইউজ করছি, এই সব কিছু মোট কথা হচ্ছে একটা ফ্যাক্টরি ভিজিট করা ছাড়া আমি সব কিছু ডিজাইনে বুঝে যাব যে এখানে কি কন্ডিশন আছে। ঠিক আছে? তো এই ফায়ারের কন্ডিশন গুলাও কিন্তু আমরা বুঝতেছি ডিজাইনে। তো এটা ফায়ারে গেলে একটা প্রোটেকশন পার্ট। আবার যখন ডিটেকশন পার্টে আমরা যাচ্ছি, যে আমার ফায়ার প্যানেলটা কোথায়, আমার হিট ডিটেক্টরটা কোথায়, আমার স্মোক ডিটেক্টর কোথায়, আমরা এই সবগুলা, যে মডিউলটা কোথায়, সব কিছু আমরা ওই ডিজাইনে উল্লেখ করে দিই। তো আমরা যদি ওই কাজগুলো করতে যাই, অবশ্যই আমাদের ডিজাইনটা লাগবে মাস্ট, এবং অডিটের জন্য তো এটা আরো আরো বেশি দরকারি। আবার আছে ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালে তো যখন আমরা অ্যাসিডটা চেক করি যে আমাদের এখানে ব্রেকার, মেইন ব্রেকারটা কত, যে আমি একদম প্যানেলের সামনে যাওয়া স্যার আমি বলতে পারছি মেইন ব্রেকারটা কত, প্যানেলটা কিভাবে ডিজাইনটা করছে, আমার লোড ক্যালকুলেশন ঠিক আছে নাকি, লোডের উপর ডিপেন্ড করে ব্রেকার ক্যালকুলেশন ঠিক আছে নাকি, ওই ব্রেকারের উপর ডিপেন্ড করে আমার কেবল সিলেকশন ঠিক আছে নাকি, আবার এটার উপর ডিপেন্ড করে আমার বাসবার সিলেকশন ঠিক আছে নাকি, তার উপর ডিপেন্ড করে আমার মেইন ব্রেকার সিলেকশন ঠিক আছে নাকি, তার উপর ডিপেন্ড করে আমার মেইন কেবল ঠিক আছে নাকি। এই যে বিষয়গুলো ওভারঅল, যে ইলেকট্রিক্যালের যে প্ল্যানটা, এই সব কিছু কিন্তু আমরা ক্যাডে তুলে ধরতে পারবো। মানে আমার একদম সাইডে যাওয়া ছাড়াই যে অ্যাকচুয়াল আসলে ফ্যাক্টরি কন্ডিশনটা কি আমরা কিন্তু জানতে পারবো। এটা বললাম এসএলডির কথা। এরপর আছে ইএলডি, যে আমার প্রত্যেকটা লোড, আমার বিভিন্ন মেশিন, ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন থাকে, যে বিভিন্ন মেশিন গুলা এটা কোথায় অবস্থান করতেছে, একটা লাইট কোথায় আছে, কিভাবে লাইটটা আমি দিলে যে আমার ওয়ার্কারটা ঠিক মতো আলো পাবে। তো আমরা একটা ইএলডির প্ল্যান করতে পারতেছি। এরপর আমাদের ওই যে বজ্রপাত হলে, ঠান্ডারিং হলে যেটা আমরা ইউজ করি এলপিএস, এই এলপিএস এর ডিজাইনটা আমরা উপরে দিচ্ছি যে 25 ফিট পর পর, ওইটা কিভাবে আমরা প্ল্যান করতে পারি, কয়টা বোরিং নামাইতে পারি, এই সব কিছু কিন্তু আমাদের ক্যাডে করতে হয় এবং অডিটের সময় জমা দিতে হয়। তো এই জন্য ফ্যাক্টরির দিকে এবং কনসালটেন্ট ফার্ম গুলা চায় যে আমি যাকেই নিব সে যাতে মোটামুটি ক্যাডে এক্সপার্ট হয়। কারণ তাদের সবগুলা কাজ ডিপেন্ড করে হচ্ছে ক্যাডের উপরে, একদম ক্যাড সফটওয়্যারের উপর তারা মানে ডিপেন্ডেন্সি করে কাজগুলা করে। যে একজন ডিজাইন করে দেয়, এই ডিজাইন অনুসারে আমরা ফিজিক্যালি একদম ইনস্টল করতে হয়। তো যে ডিজাইন টিমে কাজ করে অথবা যে প্রজেক্ট টিমে কাজ করে, দুজনের কিন্তু মোটামুটি ক্যাডের একটা সম্পর্কে ধারণা থাকতে হয়। ডিজাইন টিমে যে কাজ করে তাকে তো অবশ্যই মানে এক্সপার্ট হইতে হবে। এবং প্রজেক্টে যে কাজ করে, যে আমার একটা প্রজেক্টে গেলাম, হয়তো আমি ডিজাইন এটা খেয়াল করি নাই, ফিজিক্যালি দেখতেছি এখানে এইখানে হবে না, 1 ফিট দূরে হবে, তখন কিন্তু আমরা যদি কাজটা পারি নিজেরা করে ফেলতে পারতেছি। তো আমরা যারা এই ক্যাডে কাজ পারি তাদের কিন্তু কেরিয়ার অপরচুনিটি অনেক বেশি। মানে যদি বলা যায় যে নর্মালি চিন্তা করলে, যে নর্মালি জব আমরা অনেকে পাচ্ছি না, কিন্তু আপনি যদি ক্যাডে কাজ পারেন, একটা মিনিমাম খুব ছোটখাটো হইলে একটা জব খুব ইজিলি পাওয়া যাবে। আর যতগুলা, এটা বললাম ফ্যাক্টরির কথা, যতগুলা কনসালটেন্ট ফার্ম আছে সবগুলাতে হচ্ছে কি আপনার যতজন এমপ্লয়ি আছে, যে ইঞ্জিনিয়ার আছে, বেশিরভাগ ইঞ্জিনিয়ারই ক্যাডে কাজগুলা পারে। তারা চায় যে একদম তাদের ফার্স্ট কোশ্চেনটা থাকে এটাই, যে মোটামুটি ভাবে আপনার ফায়ারের ডিটেকশনের ক্যালকুলেশন, প্রোটেকশনের ক্যালকুলেশন, এসএলডির ক্যালকুলেশন, আমার ইএলডির যে কন্ডিশন, এলপিএস এর ক্যালকুলেশন, এগুলো আমরা শিখাবো। আপনি কিন্তু আপনার যদি বেসিক ক্যাডটা থাকে আপনি ডিজাইনটা অ্যাটলিস্ট দাঁড় করাতে পারবেন। তো এই জন্য ক্যারিয়ার অপরচুনিটি অনেক বেশি। এরপর হচ্ছে কি, স্বাভাবিক আপনি যদি চিন্তা করেন যে আপনার মোটামুটি ফায়ারের কাজগুলো আপনি খুব ভালো বুঝেন, পাশাপাশি আপনি ক্যাডের কাজটাও পারেন, এর মানে কি আপনি একটা পুরো ফায়ার প্ল্যান প্ল্যান দাঁড় করাতে পারবেন। আপনি এসএলডি লোড ক্যালকুলেশন পারেন, আপনি কিভাবে কি করে সবকিছুই পারেন, তার মানে আপনি একটা এসএলডি ডিজাইন দাঁড় করাতে পারবেন। তো এর যখন আপনার একটা প্লাস পয়েন্ট থাকতেছে কি, যে আপনি ফিজিক্যালিও এখানে কিভাবে ক্যালকুলেশন করে এটাও জানেন, এবং এটা ক্যাডে ডিজাইন করে আপনি কারো কাছে প্রেজেন্ট করতে পারতেছেন। তার মানে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে নিজের মানে যেই মানে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু ক্যাডের জন্য আরেকটা জিনিস, আরেকটা কোয়ালিটি আপনার যোগ হইলো। তো এই কারণে কিন্তু আপনি যেখানে সেখানে স্বাভাবিক একটু বেটার স্যালারি চাইতে পারেন। যে একজন প্রজেক্টে কাজ করতেছে সে ক্যাডে কাজ পারে না, কিন্তু সে ডিজাইন দেখে সবগুলা কাজ তুলে দিতে পারতেছে। তো আপনি ডিজাইন দেখে পারতেছেন, কিন্তু আপনি ক্যাডেও কাজ পারেন, তখন কিন্তু আপনি তার থেকে একটা বেশি স্যালারি চাইতে পারবেন ইজিলি। ফ্রিল্যান্সিং ওয়ার্ক, যেমন আপনি যদি ক্যাডে কাজ পারেন, অনেক বেশি আপনি এক্সপার্ট, তো আপনার হয়তো বা একজন বললো
আমার আপনার অ্যাসিলটা প্ল্যান করে দেন, আমাকে একটা সাবস্টেশন ডিজাইন করে দেন, আমাকে এই ডিজাইনটা একটু করে দেন, এইভাবে এটা আমাকে দাঁড় করায় দেন। এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনি ফ্রিল্যান্সিং ওয়ার্ক করে ইজিলি করতে পারবেন। যে এখানে কিন্তু আপনার কোনো এরকম না যে অফিস টাইমের পরেও যদি আপনাকে একজন বলে যে আমাকে একটা এসএলডি প্ল্যান বার করে দেন, যে কিভাবে আমি লোড ক্যালকুলেশন করবো, এটা কিন্তু আপনার কারো থেকে শিখা লাগতেছে না। তো আপনি একটা লোড ক্যালকুলেশন করে, এসএলডি আর কি লোড ক্যালকুলেশন করে ওই অনুসারে ব্রেকার সিলেকশন, কেবল সিলেকশন, বাসবার সিলেকশন, মেইন ব্রেকার সিলেকশন, মেইন কেবল সিলেকশন, শেষ। খুব সিম্পল একটা জিনিস। তো আপনি যখন ক্যালকুলেশনের পাশাপাশি ক্যাডেও জিনিসগুলো তুলে ধরতে পারবেন, তো আপনার কি হচ্ছে, আপনি ফ্রিল্যান্সিং ওয়ার্ক গুলা করতে পারবেন। আপনি নিজে একটা লিঙ্কডইন বলেন, ফেসবুকে বলেন, বিভিন্ন গ্রুপে যে আপনার যদি কারো কোনো ডিজাইন লাগে, ইমার্জেন্সি কোনো সাপোর্ট লাগে, ইনশাল্লাহ আমি দিব। যেমন এখন অনেক বড় বড় কনসালটেন্ট ফার্মের এই বড় বড় ইঞ্জিনিয়াররা কিন্তু ফ্রিল্যান্সিং ওয়ার্কটা করে, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল। যে আপনি যদি দেখেন যে আপনার মোটামুটি ভাবে আপনি ক্যাডে খুব ভালো এক্সপার্ট, আপনার ডিজাইনে কম সময় লাগে এবং কাজগুলো খুব দ্রুত তুলে দিতে পারেন, তখন দেখা যাবে যে বিভিন্ন কোম্পানি তারা হয়তো বা যে তাদেরকে নতুন কোম্পানি স্টার্ট করতেছে, তখন তারা কিন্তু এত ভালো ইঞ্জিনিয়ার এত টাকা দিয়ে আনা পসিবল হয় না। তখন তারা কি করে যে এরকম কয়েকজনে হায়ার করে যে চুক্তি বেসিসে আমি কাজ করবো। তো আপনি যদি এরকম কয়েকটা কোম্পানির সাথে চুক্তি বেসিসে কাজ করতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হিসেবে আপনি কাজগুলো করতে পারবেন। তো এইভাবে যদি মোটামুটি আপনাদের ক্যাটটা জানা থাকে, আপনারা কিন্তু খুব ইজিলি এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এরপরে আমি আসি যে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আসলে দায়িত্বটা কি থাকে? যেমন মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টলেশন, মেনটেনেন্স, রেগুলার চেক, থার্মোগ্রাফি, মিটারিং প্যানেল অ্যাকুরেসি টেস্ট, আর্থ রেজিস্ট্যান্স টেস্ট, এসএলডি, এলপিএস, সাবস্টেশন ড্রয়িং, ডিজাইন, ডকুমেন্ট এন্ড রিপোর্ট, দিলে টু অডিট পারপাস। আচ্ছা, তো আমি শুরু থেকে একটু বলি। যেমন আমাদের একটা ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারের যে দায়িত্বগুলো থাকে এগুলো এখানে লেখা আছে। তো আপনি মেশিন এন্ড ইকুইপমেন্ট ইনস্টলেশন যখন করবেন, যে যারা ইঞ্জিনিয়ার আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এই মেশিন লেআউট প্ল্যানটা করে। তো আপনি যেটা মেশিন লেআউট প্ল্যান করেন, তো আপনার একটা লম্বা সুইং লাইন, যে একটা সুইং লাইন কয় ফিট হইতে পারে, একটা সুইং মেশিন কয় ফিট হইতে পারে, একটা মানুষ তার চেয়ারে কতটুক জায়গা নিয়ে বসতে পারে, ওইরকম একটা প্ল্যানিং করে আপনি কিন্তু বুঝতে পারবেন কি যে আপনার এই লাইনে টোটাল কয়জন ওয়ার্কার আপনি বসায় কাজটা করতে পারবেন। তো তখন আপনার হচ্ছে কি মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টলেশনের প্ল্যানটা করতে পারবেন। এবার আসলে যে একটা মেশিন আছে, যে অনেক বড় মেশিন, যে আমার ধরেন যে 20 ফিট বাই 5 ফিট একটা মেশিন, ঠিক আছে? তো এটা চারপাশে যদি মানুষ কাজ করা লাগে, আপনার কিন্তু এটা ওইরকম ভাবে ইনস্টল করতে হবে, এবং চারপাশে যাতে মানুষ হেঁটে 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 কাজটা করতে পারে মেশিনটা রানিং করে, আপনি কিন্তু ওই এরিয়াটা সিলেকশন করতে পারবেন। এর মানে হচ্ছে কি, আপনি আপনার মেশিনটা বসানোর আগে ক্যাডে একটা প্ল্যানিং করতে পারবেন যে আমি এইভাবে করে বসাইতে পারি। তো আপনি যখন একটা ক্যাডে একটা ডিজাইন কাউকে দেখাই দিবেন এইভাবে করে বসাবে, ঠিক ওই অনুযায়ী দেখবেন বসাই দিলেই মোটামুটি ভাবে মোটামুটি ভাবে একটা বেস্ট ডিসিশন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ফয়সাল ভাই কিছু বলবেন? আহমেদ ফয়সাল ভাই কিছু বলবেন? আপনি কথা চালায় যান ভাইয়া, কোশ্চেন পরে নিয়েন, একেবারে লাস্টে আমরা শুনতে থাকি। কোশ্চেনটা হচ্ছে ভাই, আমরা ঠিক যখন আছে একটা আর্টিকেল ড্রয়িং পেলাম ইলেকট্রিক্যাল ডিজাইন করার ভাই, আপনার কথাটা জন্য। বোঝা যাচ্ছে না, তো আপনি ওই নিচে টেক্সট করে রাখেন, আপনারা নিচে টেক্সট করে রাখেন, চ্যাট বক্সে টেক্সট করে রাখেন। আচ্ছা ভাই, ঠিক। আচ্ছা, এরপর হচ্ছে মেনটেনেন্স। যেমন আমাদের মেনটেনেন্স ওয়ার্ক গুলো আছে, যে কি অবস্থা এখন আসলে এটার আমরা মেনটেনেন্স এর কাজটা করি, যে কি করি, যে একটা ব্রেকার ওই প্যানেলের ভিতরে আমার থাকে, যে এটা আমরা অনেক সময় কিন্তু টাইট দিতে হয়, যে চেক করতে হয় যে এখন কি কন্ডিশন আছে, লাক্সটার কি কন্ডিশন আছে, এগুলা করি। এই রেগুলার চেকও করি যে আমরা এই মেশিনটার কন্ডিশনটা কি, এখানে যে মেশিনের ভিতরে অনেক সময় ব্রেকার থাকে, ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে, এটার কন্ডিশন কি, এগুলা। থার্মোগ্রাফি, আমরা যে ওই যে প্যানেলের ভিতর কি পরিমাণ হিট হয়েছে, যে ওইটা দেখে থার্মোগ্রাফি টেস্ট করি, তাহলে আমরা আগে থেকে বুঝতে পারি যে আমাদের কোন ব্রেকারটা আসলে অনেক বেশি হিট হচ্ছে, যে সামনে এই ব্রেকারটা পুড়ে যাইতে পারে। এটা আমরা খুব ইজিলি ভাবে বের করতে পারি। এগুলো কিন্তু আমাদের একজন ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দায়িত্ব থাকে। এই মিটারিং প্যানেল একুরেসি টেস্ট, আমাদের বেশিরভাগ মিটারিং প্যানেল গুলা হয় কিরকম, যে অপারেশনাল হইলেও ক্যালিব্রেশন ওকে থাকে না, যে যত আমার ভোল্টেজ দেখানোর কথা অত দেখাচ্ছে না, যত কারেন্ট দেখানোর কথা অত দেখাচ্ছে না।
তো এগুলো আমরা টেস্ট করে করে একটু দেখি যে ফিজিক্যালি আমরা একটা মিটার দিয়ে দেখি আমাদের কারেন্টটা কত আছে আর মিটারে কত, যে একুরেট দেখাচ্ছে নাকি। আর্থ রেজিস্ট্যান্স টেস্ট যেমন আমরা ওই যে এই সিস্টেম আর্থিং, আর্থ রেজিস্ট্যান্স যখন করি, একটা হচ্ছে সিস্টেম আর্থিং, একটা হচ্ছে এলপিএস আর্থিং। তো সিস্টেম আর্থিংটা কোনটা, আমরা যে এই জেনারেটর সাবস্টেশন যে কোনো ইকুইপমেন্টের জন্য যে আর্থিং এর বোরিংটা করি, ওইটা হচ্ছে যে আমাদের হচ্ছে সিস্টেম আর্থিং। আর এলপিএস এর জন্য যে বোরিংটা করি এটা হচ্ছে কি এলপিএস এর আর্থিং। তো আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করি বলতে আমাদের এই আর্থিংটা যে আমরা বোরিং করছি এটার কি কন্ডিশন, এটা কি অবস্থায় আছে, ওটা আমরা টেস্ট করলে জানতে পারি। তো সাধারণত আমাদের সিস্টেম আর্থিংটা রাখতে হচ্ছে 1 ওহমের নিচে, এবং আমাদের এলপিএস এর যে আর্থিংটা আছে ওইটা রাখতে হচ্ছে 10 ওহমের নিচে। এসএলডি, এলপিএস সাবস্টেশন লেআউট ডিজাইন। আচ্ছা, তো এসএলডি আমি আমার সরাসরি ডিজাইনই দেখাই আপনাদেরকে। এসএলডিটা হচ্ছে কি আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আমরা ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আমাদের লোডের উপর ডিপেন্ড করে আমাদের ব্রেকার সিলেকশন করতে হয়, এবং তার উপর ডিপেন্ড করে আমাদের কেবলটা সিলেকশন করতে হয়। এই, এরপর আমাদের করতে হয় কি বাসবারটা সিলেকশন করতে হয়। আমি একটু ডিজাইনটা অন করে দেখাতে পারলে ভালো হইতো। এই যেমন একটা ডিজাইন আমার, আচ্ছা এটা আমার একটা ইয়ার ডিজাইন। তো আমি আরেকটা দেখাই, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি একটা ডিজাইন দেখাই। এই যে এটা একটা এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ঠিক আছে। তো এখানে টোটাল একটা লোড থাকে, এটার উপর ডিপেন্ড করে আমরা করি কি এই ব্রেকারটা সিলেকশন করি। এই ব্রেকারটার উপর আমরা কেবলটা সিলেকশন করি। কেবলটার এই ব্রেকার আমাদের সিলেকশন হয়ে গেলে এখানে টোটাল যতগুলা ব্রেকার আছে অথবা এখানে টোটাল যত লোড আছে তার উপর ডিপেন্ড করে আমরা বাসবারটা সিলেকশন করি, ঠিক আছে। এর উপর আমরা করি কি যে আমাদের টোটাল লোডের উপর ডিপেন্ড করে আবার কেবলটাও সিলেকশন করি, ব্রেকারটাও সিলেকশন করি। এই ব্রেকারের উপর ডিপেন্ড করে আমরা মেইন কেবলটা সিলেকশন করি, ঠিক আছে। তো সাধারণত আমাদের ক্যাডে এই এসএলডি গুলা ডিজাইন করতে হয়। এই যে এটা একটা এসএলডির ফরম্যাট, এখানে কিন্তু আমাদের কোনো মেজারমেন্ট অথবা কিছুই নিড না। এটা জাস্ট আমাদের দরকার হচ্ছে যে যে আমাদের এই যে একটা প্যানেলের ভিতরে আমার কয়টা ব্রেকার আছে, ব্রেকারটা কি টিপি নাকি এসপি, কি এমসিবি নাকি এমসিসিবি, এই প্ল্যানগুলা আমরা যখন এই প্ল্যানগুলা করতে পারি তখনই হচ্ছে কি যে আমরা নিজেরা বুঝতে পারি যে আমার এই প্যানেলে কত এম্পিয়ার আসবে। যখন 400 এম্পিয়ার আমি ব্রেকার সেট করছি তার মানে এখানে আমার সর্বোচ্চ 400 এম্পিয়ার যাবে, সর্বোচ্চ। তো এটা আমরা কিন্তু এই ডিজাইনটা যখন আমাদের কাছে থাকবে আমরা খুব সহজেই কাজটা করতে পারবো, যে আমরা প্ল্যানিং করতে পারবো যে আমাদের হ্যাজার্ডটা কোন সাইডে বেশি হবে, কোথায় আমাদের লোড বেশি, কোথায় আমাদের বেশি মেনটেনেন্স করা লাগবে। তো এসএলডিতে আমরা সাধারণত এগুলাই করি, আবার সাবস্টেশনে ডিজাইন করি। আমি সাবস্টেশন ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে একটা। যেমন এইটা হচ্ছে একটা সাবস্টেশন ডিজাইন, ঠিক আছে। একটা সাবস্টেশন ডিজাইন, এটা আমাদের একটা প্রজেক্টের একটা বিল্ডিং এর সাবস্টেশন ডিজাইন করছি। তো এই যে আমরা ফুল ডিজাইনটা দাঁড় করাইছি, একটা পিএফআই প্যানেল, এই যে ট্রান্সফরমার পরে যে এলটি প্যানেলের ব্রেকারটা, তার আগে যে এসটি প্যানেলটা এলভিএস ইউজ করছি, এসটি মিটারিং প্যানেল ইউজ করছি, এই সব কিছু থাকবে হচ্ছে আমাদের সাবস্টেশনে। তো এই সব পুরা প্ল্যানটা, একদম ফুল প্ল্যানটা আমরা কিন্তু দাঁড় করাইছি হচ্ছে অটোক্যাডে। একদম অটোক্যাডে ডিজাইন করে ফুল প্ল্যানটা আমরা দাঁড় করাইছি। আচ্ছা, তো এসএলডি কাজটা হচ্ছে এটা যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আমরা সিঙ্গেল লাইনে এই ডায়াগ্রাম গুলো আমরা দেখাই। আর এলপিএস টা হচ্ছে যে আমরা লাইটিং প্রজেকশন সিস্টেম। আচ্ছা, এখানে ফার্স্ট অফ আমরা যখন আর্কিটেক্ট ডিজাইনে প্রায় ইলেকট্রিক ডিজাইন করার জন্য আর্কিটেক্ট ডিজাইন প্রায় ইলেকট্রিক, তো আমরা কোশ্চেন হচ্ছে ইলেকট্রিক ডিজাইন যখন করব তখন কয় ধরনের লেআউট ক্রিয়েট করতে হয় এন্ড কি কি।
আচ্ছা, তখন কয় ধরনের লেআউট ক্রিয়েট করতে হয়? আপনি একটা ডিজাইনের উপর সবগুলো ইলেকট্রিক্যাল ডিজাইন করতে পারেন, তবে সাধারণত প্রফেশনালরা এই কাজটা করে না। ঠিক আছে, না করার কারণটা কি আমি একটু আপনাকে ব্রিফ করি। এটা এটা একটা ভালো কোশ্চেন করছেন। এটা আমি একটু আপনাকে ব্রিফ করে দিই, এটা আপনার সবার জন্য এটা ভালো। আমার পিসি একটু স্লো হয়ে গেছে। এই যে দেখেন, এই আমরা আর্কিটেক্ট একটা ডিজাইনের উপরে আমরা ইলেকট্রিক্যালের এই ফুল প্ল্যানটা হচ্ছে করি, ঠিক আছে, একদম ফুল এইরকম একটা প্ল্যান দাঁড় করাই। কেবল সিলেকশনের পার্টটা একটু বুঝালে দিলে ভালো হতো। বুঝিনি ভাইয়া। আচ্ছা ভাই, আপনি একটু চ্যাট বক্সে একটু ওই টেক্সট করে দেন। কথা আপনাদের আস্তে আসতেছে, তো এই জন্য হয়তো বা আমার পিসির মনে সাউন্ড কম। তো আমি যেটা বলতেছি, আপনি যেটা জানতে চাইলেন, দেখেন আমি কিন্তু এটা কি করছি। প্রথমে এই যে এখানে লেখা আছে ইলেকট্রিক ফিকচার লেআউট, তার মানে আর্কিটেক্টের উপর আমার ফিকচার লেআউট লাগবে। এরপর হচ্ছে কি আমার লাগবে ফিকচার প্ল্যানটা উইথ ডাইমেনশন। ফিকচার প্ল্যানটা আমার লাগবে ডাইমেনশন সহ। এরপর হচ্ছে আমার কন্ডিউট লেআউট। যে আমার কন্ডিউট লেআউট বলতে কি, যে এই যে লাইট ফ্যান সুইচ বোর্ডের লাইনটা যে যাবে কোন দিক দিয়ে যাবে, এই লেআউটটা। এরপর হচ্ছে কি আমাদের এসি গ্লিজার, যেগুলো হচ্ছে আমাদের হাইলো, যে এসি গ্লিজার এগুলোতে অনেক বেশি কারেন্ট আনে, পাওয়ার সকেট, শুধুমাত্র ওইটার আমার ডায়াগ্রামটা। ঠিক আছে। এরপর হচ্ছে কি ইন্টারকম। তো আমরা টোটাল কয় ধরনের করতেছি? 1 2 3 4 5। এখন এই 5টা ডিজাইন যদি আপনি একটা ড্রয়িং এর উপর করেন, আসলে কিছুই বোঝা যাবে না। তো এই জন্য আমরা করি কি, বেশিরভাগ আমরা যখন প্রফেশনালরা কাজ করি, যে একটা প্রফেশনালিজম মেনটেন করার জন্য আপনার শুধু একটা ডিজাইন আপনি করবেন কি, যে লাইট ফ্যান গুলা দেখাবেন ডিজাইনের ভিতরে, শুধু লাইট ফ্যান। এরপর ডিজাইনে কি দেখাবেন, যে লাইট ফ্যানের ডাইমেনশন গুলা, যে এই যে দেখেন ফিকচারের ডাইমেনশন গুলা। ঠিক আছে, যে এটা থেকে এটা কতটুক দূরে, তাহলে আমরা সহজে, আপনি যখন রুমের কাউকে প্রপোজাল দিবেন, তাকে যখন ডিজাইনটা সে দেখবে, মালিক পক্ষ সে বুঝবে যে এখান থেকে কতটুক স্পেস থাকতেছে। এরপর আমরা করি কি, যে আমার ওই যে লাইট ফ্যানের কন্ডুইট লেআউট যেগুলো আছে, যে কেবলটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এক একটা কেবল দেখায় দিই। যেমন এই রেড কেবলটাতে কি দেখাইছি, যে আমার ব্রেকার থেকে সুইচ বোর্ডে আসছে, আর সুইচ বোর্ড থেকে যখন লোডে গেছে তখন হচ্ছে আমরা ব্লু কেবল দিয়ে দেখাই দিচ্ছি। ঠিক আছে। এরপর হচ্ছে কি আমাদের এই যে ইয়াতে এসি গ্লিজারের যে কেবল গুলো আছে, যেহেতু এগুলো হচ্ছে হেভি কেবল, এগুলোর জন্য আমরা কিন্তু আলাদা ব্রেকার ইউজ করি। তো এই জন্য এটা আলাদা দেখাইছি। তো মোট কথা হচ্ছে আমি 5 ভাবে দেখাইছি, আপনি 6 ভাবে দেখাইতে পারেন, আপনি আরো ব্রেকডাউন করতে পারেন। আপনি যত বেশি ব্রেকডাউন করবেন, আপনি ডিজাইনটা একুরেট ভাবে তত বেশি দেখাইতে পারবেন। ঠিক আছে। যেমন ফ্যাক্টরিতে করে কি, কেবল ট্রে সহ দেখায়, যে কেবল ট্রেটা কোন দিক দিয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারি যে কেবল ট্রের প্ল্যানিংটা কিরকম। তো এক একটা জায়গায় আপনি এক এক ভাবে, যে শুধুমাত্র একটা কেবল ট্রে দিয়ে আপনি প্ল্যানিং করলেন, এরপর হচ্ছে কেবলটা কোন দিয়ে গেল এটা নিয়ে একটা প্ল্যানিং করলেন। এরপর আপনার যেহেতু কেবল অনেক বেশি যাবে, যে আপনি সুইং মেশিনের জন্য একটা প্ল্যানিং করলেন, লাইটিং লোডের জন্য একটা প্ল্যানিং করলেন। তো ভাই ওইটা হচ্ছে আপনার নিজের উপর, আপনি যেভাবে করতে চান আপনার ডিজাইনটা মানে প্রেজেন্ট করার জন্য স্মার্টলি যেভাবে করা যায়, ওইটা হচ্ছে আপনার উপরে। তো ওই এইটা। আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন, যে আপনি কন্ডুইট যে ড্রয়িংটা করছেন, যে যেখানে আপনার কেবল গুলো যাবে, আপনার এই ড্রয়িং অনুযায়ী কি আসলে ওইভাবেই কি আর কি ইয়াগুলো হয়, সবগুলো বসানো হয় কিনা? ভাই কন্ডুইট ওয়ারিং গুলো সাধারণত বাসা বাড়ির ওয়ারিং এ যারা আপনারা যদি কাজ করে থাকেন, তো হুম। ওইখানে আমরা করি কি, যে আস্তরটা করার আগে পাইপিংটা আগে করে ফেলি। আচ্ছা আচ্ছা। লোডটা আস্তর করার আগে আমরা কি করে ফেলি, পাইপিং করে ফেলি। তো আমরা পাইপিং কি করতেছি, যে ধরেন যে আমার এইখান থেকে আমি দেখাই একটা ডিজাইন আপনাকে, ওরা আমি কি বলে দেই, যে আমার এই সুইচ থেকে এই ফ্যানে একটা লাইন যাবে, তার মানে এখানে একটা পাইপ সে বসায় দিবে। হুম হুম হুম। এবার এই যে আমি পাইপটা মনে করেন একদম একুরেট এরকম দিচ্ছে, সে একুরেট এরকম দিবে না, কারণ সে তো পাইপ দিয়ে স্ল্যাব মেরে দিবে। দেখেন আমার ডিজাইনটা কিন্তু আমি এলোমেলো ভাবে টানছি। আমার কথাটা বুঝছেন? জাস্ট বুঝতে তার পারছি। মাথায় কাজ করবে কি, যে আমার এখান থেকে একটা কেবল আনতে হবে, এখান থেকে এবার একটা আনি দুইটা আনি এই সেম লাইন দিয়ে, ধরেন যে এই দেখেন এই একটা লাইন, এই দুইটা লাইন পাইপ। তো এইটার জন্য এই এই সুইচ বোর্ডের জন্য দেখবেন যে এই পাইপ দিয়ে আমরা লাইনটা নিয়ে আসি। ঠিক আছে, সে প্ল্যান করা হচ্ছে এইভাবে। তো তাকে যখন আমি প্ল্যানটা দিই, সে বুঝতে পারে কি জানেন, রুমে আমি কয়টা পাইপ বসাবো। ধরেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং এই পাইপ গুলোর সাথে এই পাইপ গুলো এই মাঝখানে একটা কি কি করে দিবে, যে 4 ওয়ে যে কানেক্টর গুলো আছে এগুলা দিয়ে দিবে। আমার কথাটা বুঝতে পারছেন? তো এটার হ্যাঁ হ্যাঁ, সুবিধাটা বুঝতে কি, পারছি। এটার সুবিধাটা কি? তো আমরা বাংলা যারা কাজ করি, মানে যারা লোকাল কন্ট্রাক্টর আছে, তারা কিন্তু পাইপ বসায় কিন্তু মাথায় থাকে না, কিন্তু আমি যখন ডিজাইন অনুযায়ী বসাই, আমি কিন্তু তখন এসে বলতে পারবো কি, যে আপনি এই পয়েন্টে যান একটা পাইপ পাবেন। মানে একটা অ্যাকচুয়াল, একদম অ্যাকচুয়ালি মোটামুটি একটা বলা যাবে। ঠিক আছে। তো এই প্ল্যানটা আমরা করতে পারি।
তো মোটামুটি এখন বেশিরভাগই যারা ওই যে ডেভেলপার কোম্পানি তারা এইভাবেই প্ল্যান করে কাজ করে। আচ্ছা, তো ফয়সাল ভাই আশা করি আপনার উত্তরটা আপনি পাইছেন। এরপর হচ্ছে কি আমরা এলপিএস এর একটা ডিজাইন যে এলপিএস, যে এই যে এটা হচ্ছে একটা এলপিএস এর ডিজাইন, যে আমরা একটা ফ্যাক্টরির উপরে এয়ার টার্মিনাল করে কয়টা বোরিং করতেছি। এই যে এই এলপিএস টা করছি, এখানে কিন্তু বিভিন্ন ক্যালকুলেশন আছে। এয়ার টার্মিনাল টু এয়ার টার্মিনাল ডিস্টেন্স, আর্থপিট টু আর্থপিট ডিস্টেন্স, এরপর আমার রোলিং স্পেয়ার মেথড, যে আমি এখানে একটা এয়ার টার্মিনাল দিলে নিচের এটা কতটুকু এরিয়াটা কভার করে। ঠিক আছে। এরপর আপনার আছে পিচ ক্যালকুলেশন। অনেক সময় দেখা যায় যে ওই যে আমাদের শেড গুলা হয় কিরকম, যে ঢেউ আকৃতির হয়, তখন কিভাবে আমরা করব। তো এই ওভারঅল সবগুলা ক্যালকুলেশন আমরা কিন্তু ক্যাডে করে এইভাবে প্রেজেন্ট করি। আচ্ছা ভাই, আর একটা আমার কোশ্চেন ছিল, এখানে কি আপনি ওইটা এলপিএস এর এটা একটু ওপেন করবেন? আমি একটু একটা জিনিস আস্ক করতাম আপনাকে। জিজ্ঞেস করেন। আপনার এখানে এলপিএস এর মানে এইটার দূরত্ব কত ফিট টু কত ফিট মানে বিএনবিসি অনুযায়ী 25 দিতে ফিট হয়? মিনিমাম, ম্যাক্সিমাম। 25 ফিট। আচ্ছা, ওই আর্থ ফিট গুলো যেগুলো আর কি গ্রাউন্ডে যাবে ওগুলো কয় ফিট করে? ওগুলো হচ্ছে আমি আপনাকে বলি, আপনি যদি এনএপি অনুযায়ী কাজ করতে চান, এনএপি তে কোথাও লেখা নাই যে 8 ফিট টু 8 ফিটের ডিস্টেন্স কত। এনএপি হুম তে লেখা আছে যে আপনার টোটাল যত পেরিমিটার হবে, যে টোটাল পেরিমিটার মনে করেন যে আপনার 650 মিটার। ঠিক হুম আছে। হুম, ওইটাকে 100 দিয়ে ভাগ দিবেন, 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 6.5। তাহলে আমার হ্যাঁ। ছয়টা আর 6.5 মানে ছয়ের বেশি যেহেতু আছে, 7টা 8 ফিট করতে হবে। ঠিক আছে। কিন্তু আচ্ছা আচ্ছা। আমার আরএসসি এবং নিরাপন যারা ফ্যাক্টরিতে অডিট করে তারা এই বিষয়টা অ্যাকসেপ্ট করে না। তাদের নিয়ম হচ্ছে কি মিনিমাম একটা আর্টপিট থেকে একটা আর্টপিটের, মানে কি এনএফপিএ বলে দিছে হচ্ছে কি আপনাকে, যে আপনি পুরো বিল্ডিং এ 7টা করবেন যেখানে ইচ্ছে সেখানে। কিন্তু আরএসসি নিরাপনের কথা হচ্ছে আপনার প্রতি 100 ফিটের ভিতরে একটা করে রাখতে হবে। আমার আচ্ছা কথাটা আচ্ছা। বুঝতে পারছেন? সাধারণত জি জি। এই যে আমরা আমরা এই ক্লাসগুলো আমরা যেগুলা ক্লাস নিই এগুলো সাধারণত শিখাই যে কিভাবে আমরা এগুলা কাজগুলা করি, কিভাবে আসলে অ্যাকচুয়াল প্ল্যানটা দাঁড় করাইতে হয়। এগুলাই তখন আসলে এখন যেহেতু একটা মানে সেমিনার নিচ্ছি, আমার হচ্ছে যে ওই সেমিনারটা পুরোপুরি শেষ করতে হবে, অনেকগুলা টপিক আছে। তো এই জন্য আপনারা ঠিক আছে ফাঁকে ফাঁকে যতটুকু কোশ্চেন করুন ততটুকু আমি বলতেছি। এমনি মোটামুটি কি হ্যাঁ। কাজ এগুলা, এগুলার কি দরকার একটা ফ্যাক্টরিতে, এই যে আপনি ইন্ডাস্ট্রিতে গেলে এই জিনিসগুলো আপনার লাগবে, একদম কনফার্ম লাগবে। আপনি যেই কোনো আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গেলেই এই বিষয়গুলো এখন অনেক বেশি লাগে। আচ্ছা, সাবস্টেশন লেআউট ডিজাইন। একটা সাবস্টেশন লেআউট ডিজাইনটা বলতে আপনার কি বোঝাচ্ছে, আমি একটা স্যাম্পল দেখাই আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে একটা কিসের, যে সাবস্টেশনের। আচ্ছা, এটা হচ্ছে যে লেআউটটা না, এটা হচ্ছে কি আমার একটা সাবস্টেশনের ক্রস সেকশনাল ডিজাইন। মানে ট্রান্সফরমারের বেস কতটুকু হবে, পিএফএ এলটি প্যানেলের বেস কতটুকু হবে, এসটি প্যানেলের বেস কতটুকু হবে। এবার যদি আপনারা বলতে চাই যে আপনারা যদি ওই যে লেআউট ডিজাইনটা কি বলে, লেআউট ডিজাইনের একটা প্ল্যানটা হচ্ছে এরকম টাইপের, যে আমি এখানে ট্রান্সফরমার দিলাম, এরপর এইখানে আমি কি দিলাম, এসটি প্যানেল দিলাম, এরপর এইখানে আমি কি দিলাম, এলটি প্যানেল দিলাম, কারণ আমার এসটি প্যানেল হয়ে ট্রান্সফরমার হয়ে এলটি প্যানেলে কেবলগুলো যাবে। ঠিক আছে। হুম এবং আমার এইচটি এবং এলটির একটা রুম সেপারেশন থাকবে। আমার কাছে ডিজাইন আসে, খুঁজলে আসলে পাবো। তো ওই ডিজাইন গুলা যে সাবস্টেশন লেআউটটা কিরকম হয়, এই জিনিসটা আমরা কিন্তু ক্যাডে প্ল্যান করতে পারি। যে আমরা ট্রান্সফরমারের সাইজ হিসাব করে, এলটি প্যানেলের সাইজ হিসাব করে, আমরা এই যেমন বেস গুলা বানাইছি দেখেন, এই যে বেস গুলা যেরকম বানাইছি এরকম করে আমরা একটা প্ল্যান করে, যে এই স্টেপের পর তাকে তাকে আমরা রেখে, যে এলটি এইচটি প্যানেল এই দুইটাকে সেপারেট রেখে আমরা এগুলা কাজ করতে পারি। এবং তখন আমরা বুঝতে পারি মেনটেনেন্সের জন্য সাবস্টেশনের সামনে ট্রান্সফরমার সামনে কতটুকু স্পেস আছে, তাহলে আমার রুমের সাইজটা কতটুকু লাগবে। তাহলে আমি কি ট্রান্সফরমার আনার আগেই রুমটা সিলেকশন করে ফেলতে পারবো, আমার রুম এতটুকু লাগে। তো বিএনবিসি অনুযায়ী কিছু রুলস আছে যে এত দূরে সাবস্টেশন জন্য আমার এতটুকু জায়গা রাখে। এটা আমার হুম। মুখস্থ নাই, কিন্তু আপনার বিএনবিসি পড়লে এই জিনিসটা জানতে পারবেন। আচ্ছা ভাই, আর একটা বিষয়, আপনি যে বেস গুলো করলেন এটার পুরো মানে উঁচু কতটুকু উঁচু? এটা কি মানে আপনি বিএনবিসি থেকে নিয়েছেন নাকি আপনি একটা মানে স্ট্রাকচার দাঁড় করিয়েছেন? না ভাই, এটা বিএনবিসি থেকে আসলে নেওয়ার মতো এরকম কিছু না। এগুলা বিএনবিসি তো আচ্ছা এরকম কিছু দেওয়া নাই। সাধারণত এগুলো হচ্ছে কি আমরা কাজ করতে করতে কিছু বিষয় আছে কিরকম জানেন, আমরা কাজ করতে করতে আমাদের আইডিয়া হয়ে যায়, এবং আচ্ছা, যেমন এই ওইগুলোরই যে আমরা এই বেসটা বসিয়েছেন এইচটি প্যানেলের, এটা মানে 1 ফিট দিতে 1 ফিট, হবে? এটা 1 ফিট দিতে হবে এরকম না। এখন আপনি বলতেন 1 ফিট কেন দিছি, 1 ফিট দেওয়ার কারণ হচ্ছে কি আমার কেবলটা ব্যান করতে হবে। আমি তো ভাই ও, সোজার কেবল, আমার এটা এসটি কেবল, এক্সএল পি কেবল, 3 করে কেবল। তো আমি কেবলটা তো সরাসরি ঢুকাইতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এলটি প্যানেল, এলটি নাই যে, এটা ধরেন 1 ফিট আছে। তো আমাদের এখানে হুম, করতে গিয়ে নিচ দিয়ে কেবলটা ঢুকাইতে হয়। কেবলটা ঢুকে উপরে হচ্ছে প্যানেল,
তা আমি যে নিচ দিয়ে যে কেবলটা ঢুকাবো, আমি যদি প্যানেলটা একদম ফ্লোরে রেখে দিই, আমি কেবলটা ঢুকাবো কোন দিক দিয়ে? তো এই জন্য একটা বেস করি, বেস করলে একটু উঁচা হয়, এই নিচ দিয়ে আমরা কেবলটা ঢুকাইতে পারি। তখন আমাদের ওই ভ্যান যেটা আছে ওইটা করা যায় খুব ইজিলি। যেমন এবারে এইচটি প্যানেল দেখেন, আমরা এই যে কেবলটা এখান দিয়ে ঢুকাইছি, তো আমাদের এইচটি প্যানেলের সরি এলটি প্যানেল এখান দিয়ে ঢুকাবো। তো আমরা এই পুরা জায়গা, যেমন এখানে আমরা এসিবি দিছিলাম, এরপর এখানে ব্রেকার গুলা দিছি, তাহলে এই যে বাসবার থেকে যে ব্রেকারের কেবল গুলো যে যাচ্ছে, একটা এলটি তে অনেক কেবল থাকে, এই কেবল আমার ভ্যান করতে হয়, একটা কেবলের উপর একটা কেবল থাকে। এই যে আমরা সুন্দর করে ল্যাচিং করে যে নিবো, এটা কিভাবে নিবো? এখানে একটা স্পেস দিতে হয়, এই জন্য হাইটটা 1 ফিট রাখছি। আমি যে হাইট 1 ফিট না রাখতাম, আমার 1 ফিট নিচে ড্রেন করতে হইতো। আমার কথা হুম। বুঝতে পারছেন? এটা আসলে জি ওইরকম কোনো বুঝতে স্ট্যান্ডার্ড কিছু না, এটা হচ্ছে আমরা কাজ করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে। যদি আমরা দেখি যে কেবল অনেক বেশি, এলটি প্যানেল অনেক বড়, আমরা 1 ফিটের জায়গায় একটু বড় রাখবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে ডকুমেন্ট এন্ড রিপোর্ট রেডি অডিট পারপাস। তো আমাদের অডিটের জন্য আসলে অনেক ডকুমেন্ট, এটা এই ইয়াতে আপনি সাধারণত আপনার ওই যারা আরএসি নিরাপনের ফ্যাক্টরিতে কাজ করেন, ওই তারাই ভালো করে জানেন যে যদি আমরা অডিট একটা ফেস করতে যাই, দেখা যায় যে অনেকগুলা ডকুমেন্ট আমাদের সাবমিট করতে হয়, ঠিক আছে? তো আরএসসি তে হচ্ছে যে এই আরএসসি ডকুমেন্ট এবং নিরাপনের ডকুমেন্ট অনেকটা প্রায় সেম, তবে কিছু ওদের ডিফারেন্স আছে, মানে তাদের কাজের কিছুটা ডিফারেন্স আছে। যেমন আমার ওই যে ইয়াতে এটা কি বলে, নিরাপনে করতে হয় হচ্ছে কি এসএলডি, ইএলডি, এলপিএস, এই সবগুলা মেনটেনেন্স ওয়ার্ক, ট্রান্সফরমার টেস্ট, এই সবগুলা ডকুমেন্ট রেডি করতে হয়। যেমন আরএসসি তে আবার ইএলডি টা সাবমিট করতে হয় না, ঠিক আছে? তো কিন্তু আবার দেখা যায় যে অনেক কিছু আবার সেম, যেমন এই যে এসএলডি টা আরএসসি করতে নিরাপনও করতে হয়, ঠিক আছে? তো এটা অডিটের উপর ডিপেন্ড করে আমাদের ওই ডকুমেন্ট গুলো রেডি করতে হয়। ইলেকট্রিক্যাল ডকুমেন্ট ফর অডিট, এই যে ইলেকট্রিক্যাল ডকুমেন্ট ফর অডিট, আবার সাবস্টেশন লেআউট ডিজাইনটা আবার দিতে হয়, মেইনটেনেন্স রেকর্ডটা রাখতে হয়, এসএলডি রাখতে হয়, ইএলডি রাখতে হয়, এলপিএস রাখতে হয়, লোড ক্যালকুলেশন দেখাইতে হয়। এই যে একটা এসএলডি তে আমি লোড ক্যালকুলেশন দেখাইছি, দেখছেন? এগুলো এই জন্যই দেখাইছি, এই যে এখানে কত লোড, এই লোডের উপর ডিপেন্ড করে তখন তারা চেক করে ব্রেকারটা ঠিক আছে নাকি, কেবলটা ঠিক আছে নাকি। থার্মোগ্রাফি টেস্ট রিপোর্টটা রাখতে হয়, আর্থ রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্টটা রাখতে হয়, ইনসুলেশন টেস্ট রিপোর্টটা রাখতে হয়, ওয়েল টেস্টটা, মেশিন এন্ড ইকুইপমেন্ট ইনস্টলেশনের প্ল্যান লেআউট, ফায়ার ডিটেকশন যদি ফায়ার ডিটেকশন এন্ড সিস্টেমের লেআউটটা, কেবল ট্রে ইন্টারনেট লাইনের লেআউট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং। তো অডিটের জন্য সাধারণত এই ডকুমেন্ট গুলো আমাদের লাগে র্যান্ডমলি, আরো অনেক ডকুমেন্ট আছে, ওটা হচ্ছে ও, অডিটের উপর ডিপেন্ড করে। আমাদের সাধারণত কি অডিট হচ্ছে, ব্র্যান্ডের অডিট হলে একরকম, আরএসির অডিট হলে একরকম, নিরাপনের অডিট হলে একরকম, আবার ডাইফের অডিট হলে একরকম, মানে বিভিন্ন ক্যাটাগরির অডিট আছে। তো যারা অডিট করতে আসবে তারা বলে দেয় যে আমার জন্য এই ডকুমেন্টগুলো তুমি রেডি রাখো এবং এগুলো এভাবে এভাবে করে অ্যাকচুয়াল করে রাখো। তবে এই যেগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে খুব কমন, সব অডিটে এগুলা লাগে, এই জন্য এগুলো হচ্ছে আমি দেখালাম আপনাদের। তো সাধারণত আমরা এই যে কোর্সে আমরা কি কি শিখাই, যে আপনি কিভাবে ফ্লোরের একটা প্ল্যান আপনি বুঝবেন, করবেন, একটা ফ্লোরের প্ল্যান। যে আমি ওই যে বললাম, আমাকে বলে দিল, আমাকে ডিজাইন ডিজাইন কিচ্ছু দিল না, আমাকে বলে দিল যে কি আমার একটা সাবস্টেশন রুম আছে, যে এটা 20 ফিট বা ইয়াতে, যে 50 ফিট বাই 50 ফিট, তখন আমরা এখানে ডিজাইন করি। যে এক্সাম্পল আমি আপনাদেরকে একটু দেখাই, যে আমি এখানে ডিজাইন করি 50 ফিট। এই যে 50 ফিট বাই 50 ফিট একটা এরিয়া ধরে আমি নিলাম। এবার আমাকে সেজন বলে দিচ্ছে আমার রুমের সাইজটা এতটুকু, এবার দেখেন তো আপনি যে এলটি এইচটি ট্রান্সফরমার যেটা প্ল্যান করছেন ওটা কিরকম। তো আমি তো তার বিল্ডিং টিল্ডিং কিচ্ছু দেখি নাই, কিচ্ছু জানি না, শুধু তো আমাকে একটা রুমের সাইজ বলছে, আমি নিলাম। তো নেওয়ার পর এবার আমি আমার মতো প্ল্যান করি, তার যে সে জিজ্ঞেস করি কোন দিকে, যে নর্থ সাইড নাকি সাউথ সাইড, কোন সাইডে আপনার ডোরটা আছে, যে ইন কোন দিকে দিবেন, আউট কোন দিকে দিবেন, এটা স্বাভাবিক মুখে আমরা খুব ইজিলি জেনে যেতে পারি যে এই সাইডে অথবা এই সাইডে দিলাম। তো এরপর আমরা চিন্তা করি আমাদের ট্রান্সফরমারটার সাইজ কত, যে ট্রান্সফরমারটা কি আমার 3 ফিট বাই 3 ফিট না 3 ফিট বাই 4 ফিট, আমরা যে এলটি প্যানেলটা বানাচ্ছি এলটি প্যানেলটার সাইজ কত। যেমন এই যে দেখেন আমার এখানে কত 6 ফিট বাই 4 ফিট, তো আমার যতটুকু মনে পড়ে যে
আমার ওই এলটি প্যানেলটা যেটা ছিল এখান থেকে 100 mm, এখান থেকে হয়তো বা 20 mm কম ছিল, সরি ইয়াটা ট্রান্সফরমারটা এরকম, অথবা মানে মোট কথা হচ্ছে একটু বেশি ধরে আমরা করে ফেলি। এই যে আমরা যখন বেসটা বানাইছি এখানে হচ্ছে কি 8 ফিট, আর এখানে 1.5 ফিট ছিল, মানে আমার 8 ফিট বাই 1.5 ফিটের আমি এলটি প্যানেলটা বানাইছিলাম, তো সেজন্য এখানে 2 ইঞ্চি বাড়তি রাখছি, এখানে 1 ইঞ্চি বাড়তি রাখছি। তো এইভাবে করে আমরা করি কি, সাজাই এই ঘরের ভিতরে সাজাই, যে একটার পর একটা প্ল্যান সাজাই যে কোনটার পর কোনটাকে দিলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমি একটু মিউট করছিলাম, আমার একটা কল আসছিল। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা এইটার উপর একটা প্ল্যান সাজাইতে পারি যে কোথায় ট্রান্সফরমারটা দিব, এলটি প্যানেলটা কোথায় দিব, এসটি প্যানেলটা কোথায় দিব। কারণ আমার এলটি এবং এসটির কেবল গুলো যাতে ওভারল্যাপিং না হয়, এবং আমার পোলটা কোন দিকে আছে, কারণ পোল থেকেই তো আমার কাছে কিসে ঢুকবে, আমার মিটার প্যানেলে ঢুকবে, এরপর আমার ট্রান্সফরমার ঢুকবে। তো ট্রান্সফরমার আমার যেদিকে ডেল্টা সাইড, যে কোন সাইডে ইন হবে কোন সাইডে আউট হবে, এগুলো আমরা খুব ইজিলি প্ল্যান করতে পারি। এবার ওই প্ল্যানটা ওদেরকে আমরা সাজেস্ট করি যে ট্রান্সফরমারটাকে আমরা কি, ধরেন যে একটা ট্রান্সফরমারের এটা হচ্ছে একটা ট্রান্সফরমার সাইজ, ঠিক আছে, তো আমি ট্রান্সফরমারটা এইভাবে বসাবো নাকি যে এইভাবে বসাবো, কিভাবে বসাবো, এবং এখানে কতটুকু জায়গা থাকবে, সে মেনটেনেন্স করতে পারবে নাকি, তার এলটির যে কেবল গুলো আছে কেবল গুলো যাইতে পারবে নাকি, পরবর্তী সে কাজ করতে পারবে নাকি, পুরোপুরি একটা প্ল্যান আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করতেছি, আমরা এটা কিভাবে করতেছি যে তার ওই যে তার এরিয়াটার উপর ডিপেন্ড করে আমরা করে ফেলতেছি, ঠিক আছে। তো আমরা এই ফ্লোরের যে প্ল্যানটা আছে, এই ফ্লোরের আর ইজিলি এখানে যে ফ্লোরের আসলে একদম অ্যাকচুয়াল যদি একটা ফ্লোরের প্ল্যান দেখাই, যে আমার এটা হচ্ছে কি একটা ফ্লোরের প্ল্যান। আপনি যখন ক্যাডে মোটামুটি ভাবে এই যে ইলেকট্রিক্যাল টিল্ডের ক্যাডে যখন পারবেন, এগুলো নিজেও দেখবেন যেগুলো করা যাচ্ছে, এগুলো তো আহামরি কিছু না। অথবা সে তার মতো করে একটা ওই যে ইটের সাইজ গুলা, আমার দেয়ালের সাইজ গুলা একটা মেনশন করতেছে আর কি। তো আপনি আপনার মতো করে একটা র্যান্ডমলি ড্র করা যাবে, এগুলো মানে এত কঠিন কিছু না। এরপর কি আমরা ইএলডি টা ডিজাইন করতে পারবো অ্যাকর্ডিং টু বিএনবিসি, এসএলডি ডিজাইন করতে পারবো, এলপিএস টা ডিজাইন করতে পারবো। তারপর প্যানেল ডিজাইন, প্যানেল ডিজাইনটা হচ্ছে জিএ ডায়াগ্রাম, যে আমার কাছে স্যাম্পল আছে নাকি একটু দেখাই, আপনারা স্যাম্পল গুলো দেখলে আসলে বুঝতে পারবেন এই ডায়াগ্রামটা আসলে কি। আচ্ছা, আমি সাবস্টেশন লেআউটের একটা প্ল্যান আপনাদেরকে অন করে দেখাই, দেখি আমার কাছে আছে, এটা খেয়াল করিনি আমি। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে যে, একটু দেখি আমি। আচ্ছা, এটা আমি যেতে পাচ্ছি না, আমি আপনাদের যদি পাই, এই যে একটা সাবস্টেশন লেআউট ডিজাইন আপনাদেরকে দেখাই। এই যে ধরেন একটা ট্রান্সফরমার, এই আমার হচ্ছে কি পোল থেকে, এর হচ্ছে পোল, পোল থেকে আমি কেবলটা নামাইলাম, নামাইয়া আমি এই যে আমার ব্যবসা মিটারিং প্যানেলে নিলাম, এরপর এখানে এসটি প্যানেল, এখান থেকে আমি ট্রান্সফরমার নিছি, ট্রান্সফরমার থেকে আমি এলটি তে নিছি। এই যে আমার এই পুরাটা রুম আমি নিলাম, এই রুমের ভিতরে আমার ট্রান্সফরমার চারপাশে কি পরিমাণ স্পেস থাকতেছে, এগুলা চারপাশে কি পরিমাণ স্পেস থাকতেছে আমরা খুব ইজিলি কিন্তু বলতে পারতেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমাদের একটা সাবস্টেশন লেআউট প্ল্যান। আর প্যানেল ড্রয়িংটা হচ্ছে কি ওই যে যেটা বললাম, কেবল ব্রেকার কিরকম হবে, কি সাইজের হবে, এটা একদম ম্যানুয়াল একদম ডিজাইন করা থাকবে এখানে। এরপর হচ্ছে কি মেশিনের ইনস্টলেশনের প্ল্যানটা আমরা খুব ইজিলি করতে পারবো। লোড ক্যালকুলেশন, লোড ডিস্ট্রিবিউশন, আমরা লোড ক্যালকুলেশন করে যে আমাদের এই ফ্লোরের ভিতরে টোটাল লোড আছে 100 কিলোওয়াট, এর জন্য আমি কয়টা ব্রেকার ইউজ করবো, কিভাবে ব্রেকার গুলো ইউজ করবো, মেশিনের ব্রেকার কোনটা, তারপর আমরা লাইটের ব্রেকার কোনটা, এই প্ল্যানটা দাঁড় করাইতে পারবো। এরপর ডিজাইন করতে পারবো আমরা কন্ট্রোল এন্ড পাওয়ার সার্কিট যেগুলো আছে, এইগুলা ডিজাইন করতে পারবো। তো মোটামুটি ভাবে 3D আসলে ডিজাইন করা যায়, এত আহামরি কিছু না 3D তেও। আপনারা যখন এই জিনিসগুলো আসলে খুব ইজিলি
মানে শিখে যাবেন, তখন দেখবেন যে 3D আর আসলে কাজ করা যাচ্ছে। আমি যখন এসএলডি করবো, টিপি এসডিপি সিম্বল গুলো মেজারমেন্ট কিভাবে করবো? আচ্ছা ভাই, মেজারমেন্ট কিভাবে করবেন বলতে কি, এখানে আসলে আপনার ওই যখন আপনি ইএলডি করবেন তখন মেজারমেন্টটা লাগে, আর নয়তোবা ওইরকম মেজারমেন্ট আসলে লাগে না এসএলডি, ওইরকম লাগে না। আর এরপরেও আপনি কিভাবে করবেন এটা আসলে ক্যাডে করা যায়। আপনি যে এরপরেও চান যে আপনি অ্যাকচুয়াল করবেন, এগুলা ক্যাডে খুব ইজিলি করা যায়। এই জন্য আমি 50 ফিট বাই 50 ফিট নিলাম না, তো আপনার তো ওই প্যানেলটা তো হবে এত বাই এত এমএমটাকে আপনি ফিটে কনভার্ট করেন, অথবা এমএমই রাখেন, এইভাবে করতে পারবেন। আচ্ছা। আচ্ছা ভাই, এই এসএলডি তে শুধু স্যাম্পল গুলো আমি একটা স্ট্যান্ডার্ড মাপে দেখায় দিলেই তো হবে না? আচ্ছা ঠিক আছে ভাই, এরপরে হচ্ছে কি আমি কোথায় ছিলাম এখানে। আচ্ছা, আপনাদের মোটামুটি কোশ্চেন আনসার গুলা দেওয়া হয়েছে। তো এই যে আমরা যেগুলো আমরা কাজ করব, এই যে একটা ফ্যানের সিম্বল ড্র করব, আমরা মেজারমেন্ট করব কিভাবে নিব, এই যে আপনি জিজ্ঞেস করলেন যে এগুলো কি মেজারমেন্ট নিতে পারবেন নাকি, এগুলো অ্যাকচুয়াল আমার মেজারমেন্ট নিতে হবে। তো এই মেজারমেন্ট গুলা কিভাবে নিব আমরা, এই ক্লাস আউটলেট গুলো এগুলাই থাকবে। যে আমরা কিভাবে অটোক্যাড অটোক্যাড সম্পর্কে জানবো, অটোক্যাডটা স্টার্ট করব, ইউনিট সেট আপটা করবো, ডাইমেনশন করব ঠিক, তারপর ওই ড্রয়িং এর ইউনিট সেট আপ করবো, ড্রয়ের যে টুল বার গুলো আছে এই যে ক্যাডের দেখেন, আমি সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এগুলা। এই যে এগুলো হচ্ছে যে বিভিন্ন অপশন, এই যে দেখেন ড্রয়ার টুলবার এগুলা, মডিফাই টুলবার হচ্ছে এগুলা, অ্যানোটেশনের টুলবার হচ্ছে এগুলা, লেয়ার্স এর টুলবার হচ্ছে এগুলা। এই কাজগুলো আমরা করতে পারবো। তারপর হচ্ছে রিবন এন্ড ক্লোজ এন্ড এক্সিট। মোট কথা হচ্ছে এইখানে যে ওভারঅল কাজগুলা আছে, যে কি কি কাজ শিখলে ক্যাডের বিষয়গুলো আমরা যখন শিখবো, এরপর আমরা ডিজাইনটা ড্র করতে পারবো, এগুলো হচ্ছে এইটাই হচ্ছে মেইন। আমরা এগুলো যখন জানতে পারবো, এই যে আপনার এসএলডি বলেন, লোড ক্যালিব্রেশন বলেন, যা যা করতে পারতেছি ক্যাডে আমরা সবকিছুই ডিজাইন করতে পারবো। মানে বলতে পারেন এটা হচ্ছে ক্যাডের বেসিক গুলা। ঠিক আছে। ভাইয়া, হ্যালো। জি ভাইয়া বলেন। ভাইয়া, এটা কি অ্যাডভান্স লেভেল থেকে আপনি শুরু করবেন না? ভাই ওইটা তো সাধারণত যদি আপনি একদমই ক্যাড, আমরা যখন ক্লাসটা নেই তারা হচ্ছে যে, মানে আমরা তো আর মানে সবার কথা চিন্তা করে হচ্ছে যে সবাই হচ্ছে ক্যাডটা হচ্ছে ইনিশিয়াল লেভেল থেকে শুরু করতেছে। ঠিক আছে। ওইটাই আর কি। তো তখন কিন্তু বিগিনিং আমার থেকে আর কি। তখন কিন্তু আমার শিখাইতে হবে কি, যে ইনিশিয়াল লেভেল থেকে। ঠিক আছে, যে আপনার কারণ আপনি যদি আগে ক্যাডের টুল বার গুলো, আইকন গুলো, ওগুলাই যদি না জানেন, তাহলে হ্যাঁ। কিন্তু আমি আমার মতো করে মানে যতই ডিজাইন আপনাকে দেখে আপনার কোনো লাভ নেই। যেমন আজকে আমি সেমিনারটা দিয়ে নিচ্ছি, আমি কিন্তু আমার বিভিন্ন ডিজাইন গুলো আপনাদেরকে দেখাইছি, ডিজাইন গুলো কিভাবে করছি আপনারা কিন্তু, যারা এর আগে ক্যাডে কাজ পারেন তারা ওকে, কিন্তু যারা হয়তো বা কাজগুলা পারেন না তারা কিন্তু, তাদের কাছে কিন্তু খুব অবাক লাগতেছে আসলে কিভাবে করছে। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলো একদম ইনিশিয়াল লেভেলের, যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম, এগুলো খুব একদম সিম্পল জিনিস। যে আমি এই যে ক্যাটটা কিভাবে ওপেন করতেছি, কিভাবে একটা ফাইল ওপেন করতেছি, হ্যাঁ। কাস্টমাইজ করতেছি, এই বিষয়গুলো। তো এগুলো হচ্ছে কি আমরা ক্লাস ওয়াইজ ক্লাস এগুলা দেখাই, শিখাই, যে কিভাবে কোনটার কি কাজ, কিভাবে করে করি। মানে মোটামুটি ইলেকট্রিক্যালের জন্য আসলে যতটুকু লাগে, আপনি ক্যাডের জগৎটা যদি চিন্তা করেন এটা অনেক বড়। ঠিক আছে। আমরা যেমন এই যে মাইক্রোসফট এক্সেলে কাজ করি, মাইক্রোসফট এক্সেলে আমরা যারা বলি যে আমরা একদম খুব এক্সপার্ট, তারা আসলে 5% জানে না। কারণ মাইক্রোসফট এক্সেলের ভিতর এত পরিমাণ কাজ আছে। তো আমাদের এই ক্যাডেও সেম, অনেক কিছু আসলে করা যায়।
কিন্তু আমরা ইলেকট্রিক্যালের জন্য যতটুকু আপনার লাগে প্রাইমারি লেভেলে, যে এইটুকু করলে আপনি মোটামুটি ভাবে মেজারমেন্ট বলেন, ডিজাইন ড্রয়িং বলেন, ফ্যাক্টরিতে বলেন, সব জায়গায় কাজ করতে পারবেন মোটামুটি ভাবে। এই জিনিসগুলো থেকে আমরা শুরু করি, এবং ইনিশিয়াল লেভেল থেকে শুরু করলে আসলে ক্লিয়ার হয় কি, যে এইটা যেমন কি আমি অনেক সময় আছে এই যে লাইন পলি লাইন, আমি এগুলোর নাম অনেক সময় যেমন কি এখন কাজ করতে করতে, যে আমি লাইন পলি লাইন, আমি এগুলোর নামও পড়ি নাই, সিম্বল দেখি, সিম্বল দেখে বুঝি যে কোনটার মানে কি। এই এই ভিউটা দেখে আমি বুঝি যে কোনটার মানে কি। আমি কিন্তু অনেক সময় এই যে আপনাদের হয়তো বা ক্লাস নিতে নিতে এখন আমার একটু পড়া লাগে দেখে আমি দেখি যে লাইন, এটা পলি লাইন, এটা সার্কেল। কিন্তু আমি যখন কাজ করি, এই লেয়ারে যখন ঢুকি, আমি যে লেয়ারে কাজ করতেছি, আমি জাস্ট নিয়ে আমার এই লেয়ারটা এই সিম্বল দেখে বুঝি যে এটা আমার লাগবে, এটা নিয়ে আমি কাজ শুরু করে দিই। যে আমি যখন বুঝি আমার এখানে দেখেন এইটা মানে হচ্ছে কি করা, মিরর করা। দেখেন আমি যখন ধরছি, দেখেন মিরর লেখাটা কিন্তু আসছে। তো আমার ওই কাজ করতে করতে হয়েছে কি, যে এই আইকনটা দেখলে আমার মুখস্থ হয়ে যায়, মানে মুখস্থ হয়ে গেছে যেটাতে মিরর করব, তো আমি মিররটা ধরে আমার কাজটা আমি করে ফেলি। ঠিক আছে। তো এই জিনিসগুলোর জন্য আপনার বেসিক যেগুলো আছে এগুলো আপনার শিখতে হবে। তো এগুলো হচ্ছে একদম বেসিক গুলা, ইনিশিয়াল লেভেলের একদম বেসিক গুলা, যে আপনি কিভাবে কি তৈরি করবেন, কার উপর কিভাবে কি বানাবেন, ওইটার উপর আপনি আবার আরেকটা ডিজাইন কিভাবে ড্র করবেন। এগুলো হচ্ছে যে আপনার এইগুলা, ঠিক আছে। যেমন দেখেন এখানে আমরা ড্রয়িং করি একটা ফ্লোরের প্ল্যানের, ফার্নিচার ইউজ করে, যে ফার্নিচার একটা ইউজ করে একটা ফ্লোরের আমরা প্ল্যান দিলাম। এবার আপনি ফার্নিচার ইউজ করার একটা র্যান্ডমলি চিন্তা করলেন কি, যে ভাই আমি তো একদম সোফা একটা ডিজাইন করতে পারতেছি না। ঠিক আছে। তো আপনার সোফাটা আসলে কতটুকু এরিয়া খাচ্ছে এটা তো মেজারমেন্ট করা যাচ্ছে ফিজিক্যালি, যে আমার একটা সোফা যে 5 ফিট বাই 10 ফিট বাই 5 ফিট আমার এরিয়াটা খাচ্ছে। তা আমি দেখেন 10 ফিট বাই 5 ফিটের একটা আমি যদি আঁকি, যে 5 ফিট, এই যে 10 ফিট বাই 5 ফিটের আমি একটা আঁকলাম। তো এবার এইটাকে আমি যখন নিয়ে গিয়ে আমার রুমের ভিতরে, এটা ধরেন আমার রুম, আমি রুমে তো আমি সেট আপ করতে পারতেছি না, একটা চেয়ার কটুক জায়গা খাবে একটা মানুষ সহ, আমরা এইটুক এরিয়া দিলাম, তারপর তাকে কিন্তু আমরা পিছনে বসাইতে পারতেছি। ঠিক আছে। তো এগুলো আসলে ওই যে মানে এত কঠিন কিছু এরকম কিছু না। দেখেন এই যে তারা ডিজাইন গুলো যে করছে, আমি আপনাদেরকে দেখাই, যে ডিজাইনটা একটু দেখেন, এই যে করছে যে দেখেন একটা এরকম র্যান্ডমলি আঁকছে, তারপর তারা একটা দিয়ে দিছে সিম্বল। এগুলো আসলে সাধারণত হয় কি, এরকম ফার্নিচার লেআউটের কিছু রেডিমেড সিম্বল গুলো থাকে, ওই যেটা আমি বললাম আপনাকে আমার ইলেকট্রিক সিম্বল গুলো যেগুলো আছে, তো ওগুলো ওরা বসায় দিচ্ছে। এবার মনে করেন আপনি এগুলো বসাইতে পারতেছেন না, আপনি আপনার নিজের মতো করে বসান, বসে এবার এটার নাম দেন, যে এটার নাম হচ্ছে আপনার সোফা। ঠিক আছে। তো এখানে কাজগুলো হচ্ছে নিজের মতো করে মেজারমেন্ট করে নিজের মতো করে আসলে করা যায়। ঠিক আছে। তো ভাইয়া ওই যে আপনার এই যে ইলেকট্রিক্যাল অটোক্যাড এটা আর এই যে সিভিলের যেটা অটোক্যাড, ওটা আর এটা কি অনেকটা কাছাকাছি মনে হয় তাই না? ভাই, ভাই আমি বলি, আপনার সিভিল, ইলেকট্রিক্যাল, ফায়ার, আপনার স্ট্রাকচার বলেন, আর্কিটেক্ট বলেন, সবাই এই একটা অটোক্যাডে ইউজ করে। আমার কথাটা বুঝতে পারছেন? একটু ভালো করে একটু বুঝাই বলুন, এটা আমার একটু কনফিউজ হবে, আমি যে সবাই কি সিভিলেরটা এই ইউজ করি অটোক্যাড বেসিক্যালি। ইলেকট্রিক্যাল ইউজ করে ভাইয়া, সেইটা ভাইয়া বলছি যে। অটোক্যাড ইলেকট্রিক্যাল নামে কি আপনি কোনো সফটওয়্যার দেখছেন? হ্যাঁ দেখছি তো, এখানে তো লেখা আছে অটোক্যাড ইলেকট্রিক্যাল, যেটা আপনি ওপেন করেন। আমি 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 যেটা ওপেন করছি সফটওয়্যারটা, এই যে আমার সফটওয়্যার হচ্ছে এটা, এই যে এখানে উপরে দেখেন তো। লেখা তো ভাইয়া, এই যে অটোক্যাড ইলেকট্রিক্যাল 2020। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি আমি আপনাকে, এটা হচ্ছে কি আমি আমার সফটওয়্যার নাম দিছি এরকম, আমি আমার সফটওয়্যারটার নামটা দিছি হচ্ছে এরকম। সাধারণত আপনার, আমি একটু দেখাই আপনাদেরকে। আমি যে সফটওয়্যারটা ইনস্টল মানে করলাম ওইটা কি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভার্সনের জন্য? আপনি এটা সব সব সবকিছুর কাজ করতে পারবেন, সবকিছু। আপনার ক্যাট সফটওয়্যার হচ্ছে একটাই। ঠিক আছে। ক্যাট সফটওয়্যার হচ্ছে একটাই। আমি আপনাদেরকে এরপরে পার্থক্যটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়ান। আমার ভাই কাছে অটোডেস্ক আর অটোক্যাড এর মধ্যে পার্থক্য কি? অটোডেস্কটা হচ্ছে কি, এই অটোক্যাডটার মানে ওই মাদার কোম্পানি। মেন মাদার কোম্পানিটা হচ্ছে কি অটোডেস্ক, মানে অটোডেস্ক থেকে এগুলো ডিভাইড হয়েছে। আমি এটা বলতেছি আপনার ডিটেলসটা একটু দাঁড়ান। আমি কিন্তু ভাইয়া ডিটেলস আপনাকে অটোক্যাড ইলেকট্রিক্যাল এটা শুধু মানে ইলেকট্রিক্যালের জন্যই, বুঝছেন? বলতেছি ভাই, আমি একটু বলতেছি, শুনুন আমার কথাটা শুনুন একটু। অটোডেস্ক হচ্ছে কি বিভিন্ন সফটওয়্যার, ও হচ্ছে কি ক্যাডের বিভিন্ন সফটওয়্যার গুলো লঞ্চ করে, যে আপনার এই যে আমি যখন হিস্টোরি গুলো দিলাম, এগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন। এই যে উপর হিস্টোরি গুলো দিছিলাম, ঠিক আছে, ভাই যে অটো কখন। অটোডেস্ক আর অটোক্যাড এর পার্থক্য বুঝছি,
ওই আমার আমার কোশ্চেন হচ্ছে যে সিভিলের যেটা ওরা অটোক্যাড যে 2007 বা যেটা বলেন ওইটা আর আমাদের এটার মধ্যে পার্থক্যটা কি? অবশ্যই আলাদা আমার কাছে মনে আচ্ছা হয় আচ্ছা, প্রাইস। বলতেছি আর বলতেছি আমি বলতেছি ইনস্টল করতে ওইটা ওটা ভিন্ন। আচ্ছা ভাই, আমি আপনি একটু বলি, এরপরে কোনটা কোশ্চেনটা করা করেন, হচ্ছে ঠিক আছে? ওটা আমি ভিন্ন। আপনাদের কোশ্চেনটা মোটামুটি মনে হয় বুঝতে পারছি। তো তো আমি একটু বলি। আমি এখানে একটা দেখেন, এখানে একটা স্লাইডে একটা জিনিস দিছি যে আপনার অটোডেস্কটা হচ্ছে কি, এই অটোক্যাডটা ইজ ডেভেলপ বাই অটোডেস্ক কোম্পানি। অটোডেস্ক কোম্পানি হচ্ছে ডেভেলপ করছে। তো আপনি এটা চিন্তা করেন যে অটোডেস্ক থেকে সবগুলো অটোক্যাডে লঞ্চ হয়েছে, যে অটোক্যাড 2007, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 সবগুলো হচ্ছে অটোডেস্ক কোম্পানি থেকে লঞ্চ হয়েছে। তো এখন অটোডেস্ক কোম্পানি করছে কি, যে তাদের নিজস্ব এই সফটওয়্যারটা চলার জন্য তারা একটু ডিফারেন্ট করে একটা ইলেকট্রিক অটোক্যাড নাম দিছে। তারপর একটা দিছে কি যে শুধু আমার অটোক্যাড কমন নাম দিছে। যে আরেকটা দিছে কি শুধু সিভিল ড্রয়িং করা যাবে এরকম নাম দিছে। ঠিক আছে? কিন্তু আপনি যখন সফটওয়্যার গুলা মানে রেগুলার ইউজ করবেন এবং অন করে দেখবেন, তখন দেখবেন কি জানেন, যে সফটওয়্যার গুলা সবগুলাই প্রায় সেম। হ্যাঁ, ডিফারেন্ট কিছু আছে। ডিফারেন্ট কিছু কি আছে ওগুলো আমি একটু বলি আপনাকে। যেমন এই যে আমরা সিমেট্রিকে যখন করতে গেছি, দেখেন এখানে ইলেকট্রিক্যাল অনেকগুলো আইকন আমরা রেডিমেড পাচ্ছি। ঠিক আছে? সে ওগুলা কিছু ডেভেলপ করে দিছে। এবার আপনি যখন ওই ইয়াটা করতে যাবেন, আর্কিটেক্ট ডায়াগ্রাম গুলো করতে যাবেন, তখন এই সিমেট্রিক ডায়াগ্রাম যেগুলো আছে আর্কিটেক্টের, এক্সাম্পল আমি একদম আপনাদেরকে এক্সাম্পল সহ দেখাই। এই যে ধরেন যে এগুলো হচ্ছে, দাঁড়ান একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কি আমার আর্কিটেক্ট। ঠিক আছে? তো আমি আর্কিটেক্টের এই যে এই কমন সিমেট্রিক গুলা, এই যে একটা উইন্ডো বলেন, যাই বলেন, এগুলো আমার আর ড্র করা লাগতেছে না। এই কমন সিমেট্রিক গুলা ও করছে কি, যে ওই অটোক্যাড আর্কিটেক্ট ড্রয়িং অর্থাৎ সিভিল ড্রয়িং এর ভিতর সে ডেভেলপ করে রাখছে। ঠিক আছে? তো এইভাবে করে করে সে করছে কি, অনেকগুলো সফটওয়্যার সে লঞ্চ করছে। যে ইলেকট্রিক্যালের জন্য একটা আমার, যে সিভিলের জন্য একটা আমার, এরপর মনে করেন যে মোটামুটি এভাবে চিন্তা করেন ফায়ারের জন্য। ফায়ারের জন্য আসলে এরকম করে ডেভেলপ করে নাই যে এরকম করে। তবে আপনি যদি কমন চিন্তা করেন, এটা হচ্ছে শুধুমাত্র অটোক্যাড সফটওয়্যার যেটা কমন, ওইটার ভিতরে আপনি সব কিছু খুব অল্প অল্প পরিমাণে পাবেন। মানে অল্প পরিমাণে বলতে কি, আপনি ধরেন ওই 2007টা থাকলে আমি দেখাতে পারতাম যে এখানে ধরেন এই কিছু আপনি অল্প কিছু পাবেন, সবগুলা পাবেন না। আবার আর্কিটেক্টের কিছু পাবেন, সবগুলা পাবেন না। ঠিক আছে? তবে অটোক্যাড ইলেকট্রিক্যাল দিয়ে যে আর্কিটেক্ট ডিজাইন করা যাবে না এমন কিন্তু কিছু না। যেমন এই ডিজাইনটা আমি হাতে কিন্তু ম্যানুয়ালি ডিজাইন করতে পারবো। জাস্ট সে তার মার্কেট পলিসিটা একটু চেঞ্জ করছে, যাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা অটোক্যাড ইলেকট্রিক্যালটা বেশি ইউজ করে, এবং যারা স্ট্রাকচার আছে আর্কিটেক্ট আছে তারা অটোক্যাডটা বেশি ইউজ করে। এবং আদার্স যেগুলো যেগুলো ওদের ওই যে জন্য লাগে, সাদ্দামের যে জন্য বিভিন্ন ভার্সন গুলা, টেনে দিন। বিভিন্ন ভার্সন গুলা, যে মনে করেন যে 2007, 2008, সে করে কি একটা একটা করে জিনিস ডেভেলপ করে, যাতে তার পুরান ভার্সন, নতুন ভার্সন এগুলো রেগুলার চলতে থাকে। আমার কথাটা বুঝতে পারছেন? তো ওইটার কারণে এই জিনিসটা আপনাদের কনফিউজড হয়। তবে আপনাদের এই অটোগেট ইলেকট্রিক্যাল, এটা দিয়ে কিন্তু আমরা আর্কিটেক্ট ড্রয়িং গুলো করতে পারবো। ভাই আমার কথাটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? মোটামুটি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো আশা করি মানে সেমিনারে যতটুকু ক্লিয়ার করা দরকার ওইটুকু করতে পারছি। আর আপনারা বাকিটা মোটামুটি গুগল করলে অথবা ক্লাস করলে ওগুলো আসলে আরো কিছু ডিটেলস এখানে কথাবার্তা আছে। যেমন আচ্ছা আপনি, ভাই, আর একটা বিষয় যে এখানে যে ইয়াগুলো আছে, সিমেট্রিক গুলো আছে, ওয়্যার, এগুলো বা মানে কিভাবে ইউজ করে? এডিট ওয়্যার নাম্বার, তারপর ট্রিম। ইয়া সাব্বির ভাই, আমার কাছে ওই যে ভাইয়া ওই এগুলা একই অটোক্যাড দিনে পারবেন না 2007 যেটা, বুঝছেন। সেটা আছে, ভাই আমি কি ভাই স্ক্রিনশট করে আমি দেখাতে একটু পারবো বলি আপনাকে। আপনাদেরকে। ভাইয়া আপনারা একটু মানে সময় লাগবে। আপনারা যে কোশ্চেন গুলা করতেছেন এগুলো আসলে ওই যে কিছুটা হইলেও কাজটা শিখা লাগবে 2-3টা ক্লাস করার পরে, যেগুলো সম্পর্কে আমি ব্রিফ করব কার মানে কি। এরপর আপনার কোশ্চেনটা করলে জিনিসগুলো আমি যখন মানে উত্তর দিব তখন বুঝতে পারবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, অটোক্যাডের সফটওয়্যারটা কি পাওয়া যাবে? এটা আপনারা ওই অ্যাডভান্টেজ অফিসে যোগাযোগ করেন, সমস্যা নাই, ওনাদের সাথে ওই যোগাযোগ। অফিসে যোগাযোগ করলে সফটওয়্যারটা পাওয়া যাবে না? এখন ওইটা হচ্ছে আমরা যারা রেগুলার ক্লাস করে, মানে যারা আমাদের রেগুলার ক্লাস করে, এগুলো পেইড সফটওয়্যার তো, ওদেরকে শুধু প্রোভাইড করে, কারণ তাদের সবকিছু রেস্ট্রিক্টেড আছে। আপনি অফিসে যোগাযোগ করে দেখেন কি বলে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, কারণ ধন্যবাদ। ওনাদের সফটওয়্যার গুলো আসলে এগুলো পেইড সফটওয়্যার তো, এগুলো হচ্ছে কি আপনার ডেডিকেটলি ওইরকম প্রবলেম করে না। আপনার সময় যদি নেট থেকে নামাই, ট্র্যাক ফাইলটা না আসলে অনেক কিছু প্রবলেম করে। ও আচ্ছা আচ্ছা। তাহলে তো আমাদের বুঝতে পারছেন? সিভিলেরটা শেখার কোনো প্রয়োজন নেই, এটাতেই আমরা আস্তে আস্তে শিখবো, এটাই তো।
বুঝলেন ভাই? আপনারা একটা কাজ করেন, আপনারা আমাকে চ্যাট বক্সে লিখে পাঠান, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি, কারণ আপনার এইভাবে কথা বললে আসলে আমি অনেক একটা মাথায় রাখতে পারতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? এখানে। তো আপনারা শুধু একটু ফোকাস হন যে একটা বিষয়, যে আমরা ক্যাডে কি কি কাজগুলো করতে পারি, এবং এই বিষয়গুলা আমরা ফ্যাক্টরিতে অথবা আমরা প্র্যাকটিক্যাল লাইফে কতটুক আমাদের লাগতেছে। আপনারা যারা জব করতেছেন, কাজ করতেছেন, ফিজিক্যাল ফিল্ডে আছেন, তারা এই জিনিসগুলো, যে আমি অনেক কিছু তো বললাম যে এলপিএস টা আসলে ডিজাইনটা আমাদের লাগে না, এটা তো করাই লাগে না ফ্যাক্টরিতে, এরকম কিছু ফেস করতেছেন নাকি? এরকম কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করতে পারেন। আর ক্যাডের যে বিষয়গুলো আছে, এইখানে যে আইকনিক বার গুলো আছে, এই কাজগুলো আছে, কিভাবে সিমেট্রি গুলা ডিজাইন করি, কি কাজ করি, এগুলো ভাই আপনারা সেমিনার ভিতর কখনোই শিখতে পারবেন না। এগুলোর জন্য আপনাদের আলাদা করে ক্লাস করতে হবে। ভাইয়া 12 নম্বরের যে সেমিনেশন, ওইটা কি ভাই কন্ট্রোলিং এটার ভিতরে থাকবে? সিমেট্রিক এর ভিতর ভাই কোনো কন্টেনিং বা সিমুলেটেড সফটওয়্যার অটোক্যাড না। অটোক্যাড হচ্ছে একটা ডিজাইন সফটওয়্যার, ও না, কোনো কিছু। ওইটা তো ভাইয়া এটা তো থাকার কথা। মানে আপনি যে ইলেকট্রিক্যাল, অটোক্যাড ইলেকট্রিক্যাল, এটা তো থাকার কথা। আমি বলি ভাইয়া, সিমুলেট সফটওয়্যার বলতে আপনারা কি বুঝতেছেন? সিমুলেট সফটওয়্যার বলতে হচ্ছে কি, আপনি একটা সার্কিটে কারেন্ট দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে ভোল্টেজ দিবেন, ওইখানে লোডে কি পরিমাণ ডিফারেন্স তৈরি হচ্ছে, কি কি ঘটনাগুলো ঘটতেছে, এগুলো ফিজিক্যালি চোখে দেখা যায়। কিন্তু আমি তো আগেই বললাম যে অটোক্যাড কোনো সিমুলেট সফটওয়্যার না। এটা আপনি অনলি এখানে ডিজাইন সফটওয়্যার ভাইয়া, সে বুঝতে পারবে রাইট, মানে। রাইট। আমি কিন্তু একবারও বলি আর না যে সিমুলেট সফটওয়্যার। আর একটা কথা ভাইয়া, এই যে মানে আপনি একটা কথা ভাই, বললেন যে 3D আপনারা মডেলিং, 3D একটা প্রশ্ন মডেলিংটা কি এটা করলে একটু আমাকে স্যারের উত্তর দেখাবেন? দেওয়ার সম্পূর্ণ উত্তর দেওয়ার সময় দেন। একটা প্রশ্ন শেষ না করতে করতে যদি আর একটা উত্তর দেন, স্যার বলবো কিভাবে? জ্বর বাইজে যেতেছে। হ্যাঁ ভাই, একজন একজন করে বলেন, সমস্যা নাই। ভাই আমার তো জানা মতে যে অটোক্যাড ইলেকট্রিক্যালের ভার্সনের মাধ্যমে ওইটা থাকে। কি সিমুলেট করা যায়? হ্যাঁ, না ভাই, এটা আপনার ভুল। আপনার এই সফটওয়্যারে আমি করছি, আমি জানি সিমুলেট ওইটা। সিমুলেট করছেন সরাসরি? হ্যাঁ, এই সফটওয়্যার থেকেই সুয়েল স্যারের কাছ থেকে আমার সফটওয়্যার আনা 2020-এ। আচ্ছা, এটা দিয়ে আপনি কি সিমুলেট করছিলেন? ওইটা ওই যে আপনার মোটর কন্ট্রোলিং ওইগুলা করাইছে আর কি স্যার। ভাই ওইটা ডিজাইন করাইছে, ডিজাইন, এটা কি আপনার সিমুলেট করাইছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা ডিজাইন করাইছি, কিন্তু এটা ডিজাইন করানো হয়েছে। এটা সিমুলেট এটা বলতে আমি এটা থাকেনি। আপনি একটু আমার কথাটা বুঝেন, সিমুলেট বলতে জিনিসটা কি? সিমুলেট বলতে কি, আপনি যখন কন্ট্রোল সার্কিট দিচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ আপনি ধরেন যে একটা ডল স্টেটর দিচ্ছেন, তো আপনি পুশ বাটনটা ক্লিক করতে পারবেন। পুশ বাটনটা ক্লিক করলে এই যে কারেন্টটা হ্যাঁ, রেড রেড আকার হয়, যেগুলো আমরা পিএলসি তে করতে পারি। পিএলসির কতগুলো ল্যাডার। ওইটা তো আমার পিএলসি তে ঢুকতে হবে। জি জি জি, তো সিমুলেট কিছু আলাদা সফটওয়্যার আছে, তো আমি এটাই বললাম, আপনি এখানে ডিজাইন করতে পারবেন, আপনার মতো করে ডিজাইনটা দাঁড় করাতে পারবেন, হ্যাঁ, সিমুলেট বুঝতে করতে পারছি, পারবেন। বুঝতে পারছি। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝতে আপনাকে পারছি। ক্যাডে কেউ সিমুলেট করে দেখাইতে পারবে না। না না, ওইটা করে ডিজাইন হয়। ডিজাইন, রাইট, ডিজাইন আর সিমুলেট আলাদা কথা। সিমেট্রিক বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, যে আমার এই যে একটা সার্কিট, আমি একটা সিম্বল কিভাবে হচ্ছে, আমি জিনিসটা ড্র করার থেকে যে রেডিমেডলি পাই, এটা আমার জন্য সুবিধা না। এই বুঝতে বিষয়গুলো, যে পারছি। বিষয়গুলো আমরা কিভাবে করতেছি। আচ্ছা ভাই, এরপরে বলেন, এরপরে কে কি, শুভ ভাই কি বলতে ভাই চাইছেন বলেন। আমাদের কোর্সে যদি হয়, তাহলে আমাদের কোর্সে বেসিক আপনার যে অটোক্যাডের আর ইলেকট্রিক্যাল যে কাজগুলো শেখানো হবে, তাই তো? রাইট, রাইট, আপনার ইলেকট্রিক্যাল একটা ডিজাইন করার জন্য আপনার বেসিক যা যা লাগবে ওগুলো আসলে শিখা দেওয়া হবে, সোজা কথা যেটা। কারণ এরা অনেক অনেক কিছু বলতেছে, কারণ সিমুলেশন তো আপনার পিএলসি সফটওয়্যার ছাড়া সিমুলেশন করা না যায় না। না, যেমন আপনার সিমেন্স ক্যাডে, আছে, ডেল্টা আছে, রাইট, মিৎসুবিশি আছে, এমন এদের ওটা অটোমেটিক সফটওয়্যারের কথা বলতেছেন, সিমুলেশন সিমুলেশনের সফটওয়্যার যেটা। আছে। জি জি জি। আর আপনার অটোক্যাডে যেটা আছে, আমি যেটা আমার বারবার যে ক্যালকুলেশন, আমার কেবলটা দেখা গেলো আমি ম্যানুয়ালে যে অটোক্যাড আছে এটা তৈরি করে আমি ওইটা দিতে পারবো। যেমন আমি একটা 5 কিলোওয়াটের মোটর চালাবো, আমার কেবল লাগবে 55 ওয়াটের। এটা আমি ডাইরেক্ট উল্লেখ করে দিলাম, এটা আমার পরে আমার কি কি লাগবে আমি এই 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 এই- মোট মোট এখানে কথাটা আমি সব বলি জরুরি ভাই। করতে পারি। আচ্ছা, একটু আমি বলি, আমি একদম একদম প্র্যাকটিক্যালি দেখে একটা বলে দিই আপনাদেরকে, যে আসলে ক্যাডের মূল কাজটা কি। ধরেন যে আমার বেসমেন্টে 8 কিলোওয়াট আছে, ঠিক আছে, আমি ম্যানুয়ালি এটা 8 কিলোওয়াট যেই কোনো একভাবে পাইলাম, যে এসডিবি, এই যে এসডিবি তে যাওয়ার পরে এখানে টোটাল লোডটা যে কোনো একটা জায়গায় আমি এখানে পাইলাম যে যত 8 কিলোওয়াট,
যেটা মানে টোটাল একটা কিলোওয়াট পাইলাম, এই কিলোওয়াটটা আমরা এখানে লিখতেছি, ঠিক আছে? এই কিলোওয়াটটা লেখার পরে এই কিলোওয়াটের রেফারেন্সে, যেটা হচ্ছে থ্রি ফেজ, আমরা এই কিলোওয়াটের রেফারেন্সে একটা এম্পিয়ার বের করি। তো থ্রি ফেজ সিঙ্গেল ফেজের একটা কারেন্ট ক্যালকুলেশনে কিন্তু আমাদের মানে জি ফর্মুলা আছে। তো এই হ্যাঁ জি ফর্মুলা জি আমরা এখানে শিখাই। তো ওই ফর্মুলা অনুযায়ী একটা আমাদের ওই বরাবর এম্পিয়ারের ব্রেকার আমরা দেই না। কারণ আমার কথা হচ্ছে না অনেক সময় কিন্তু কি স্টারিং টর্কের কারণে কি হয়, একটু বাড়তি আসে কারেন্টটা। তো হ্যাঁ ওইটা আমরা আপনার প্রায় হ্যাঁ 2 থেকে 3 এম্পিয়ার বা অনেক ক্ষেত্রে 5-7 এম্পিয়ার ভ্যারি হ্যাঁ করে এরকম বড় ভেরি করে। মোটর। তো আমরা 1.25 টাইম মানে 25% টাইম বাড়তি ধরি। ওইটা ধরে আমরা চিন্তা করি যে কত এম্পিয়ার ব্রেকার সিলেকশন করব, এবং হ্যাঁ ব্রেকারের রেফারেন্সে যে এই হ্যাঁ ওটা ব্রেকারটা। আমি পারি, ওটা আমরা ইন্ডাস্ট্রিয়াল জি জি লেভেলে আমি কাজ করতেছি বড় ভাই, ওটা আমি পারি। দেখা গেল আমার এখন 7 এম্পিয়ার লাগবে, দেখা গেল হুম ওই জায়গায় 7 এম্পিয়ার নাই, তাহলে আমি কোনটা ইউজ করবো? 10 এম্পিয়ারের ব্রেকার। মানে জি এই হিসাবটা আমরা পারি, কিন্তু আমার যে অটো কাটের যে কাজটা এই এটা আমি প্রপারলি ভাবে পারি না, এই জন্য এই জিনিসটা তো এটাই আমি আপনাকে মানে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই বিষয়টাই বলতেছি যে আপনি এই বিষয়টা যখন হাতে ম্যানুয়ালি করতেছেন, আপনার কাছে হুম, কিন্তু নোটটা আজীবন থাকতেছে না। অথবা না আপনি না এটা করে হুম, আপনি 5 বছর পরে প্যানেলে কি কে করছিলেন, আপনি কি কাজ করলেন আপনি মনে থাকবে না। আমরা না ক্যাডে এই করি কি, আমরা অনেক প্যানেলেই কাজ করি, বাট ওটা আমাদের মাথায় থাকে না। এটা স্বাভাবিক, কিন্তু এটা এটা ভাই যদি আমারও। ডকুমেন্ট আকারে যদি থাকে তাহলে অবশ্যই আমি যদি দেখি, অবশ্যই আমার মাথায় আসবে যে অমুক এই জায়গায় অমুক এইটা ব্রেকারটা এই আছে, বা অমুক জায়গায় আমার ওই কেবলটা আছে, বা অমুক জায়গায় আমার এমপিসিবিটা আছে, বা জি এটা জি আমার এই সমস্যা হইতে পারে। কিন্তু জাস্ট আমি যে সময় ম্যানুয়ালি দেখতে যাবো ওই সময় আমার স্টেপ বাই স্টেপ দেখা লাগবে, আমার সময় বেশি লাগবে। হুম 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 হুম। তো এখন বিষয় হচ্ছে কি, ধরেন আপনি ফ্যাক্টরি সেলে চলে গেছেন, তো আপনার যখন এই হুম ডিজাইনটা দিবে আপনি বলে দিবেন যে তুমি এই ব্রেকারটা হুম চেঞ্জ করো, অথবা এই ব্রেকারটা হুম এত এম্পিয়ার দাও, তোমার লোড এখানে চেঞ্জ হুম, হয়েছে। তো এই যে আমরা জি এই কমিউনিকেশন গুলো করতে পারতেছি, এই কাজগুলো করতে পারতেছি, আমরা এক জায়গায় বসে আমরা একটা ডিসিশন মেক করতে পারতেছি। এই এসএলডিটা, এই ক্যাডে আমরা গুছাই জিনিসটা, একদম পুরোটা হ্যাঁ গুছায় রাখি। ক্যাডে এমন জি না যে আমি এখানে 40 এম্পিয়ার ব্রেকারের জন্য কত কেবল লাগবে এটা অটোমেটিক চলে আসবে, এমন কিছু না। না এই না না এইখানে আমি ম্যানুয়ালি লিখবো, জাস্ট খাতার লিখার এখানে আমার একটা নোট করতেছি স্মার্ট ওয়েতে। হুম, এইটুকুই ভাই, আমার কথাটা যে ব্রেকের বুঝতে ও পারছি। পরে কিভাবে আসবে? জি জি হ্যাঁ, ঠিক আছে আপনার কথা আমি বুঝছি, এই জন্য আমি কিন্তু সারা ক্লাসে কোনো কোশ্চেন করি না, এই জন্য লাস্টের কোশ্চেন গুলো করলাম, যে আমার যেটা আমার ওপিনিয়ন আমার যেটা শেখা লাগবে কি না না, করা এটা লাগবে। স্বাভাবিক, এটা সমস্যা নাই। আর ঠিক আছে, আপনি কোশ্চেন করছেন, এটা সবার একটু জানা হয়েছে। কারণ ক্যাশ সফটওয়্যার সম্পর্কে আসলে অনেকের অনেকভাবে চিন্তা করে অনেক কিছু করে আসে। সে আসলে ওই তা- পজিটিভটাই জানে, যেটা আসলে ওটা হ্যাঁ, এই যে প্লাস। আমার দ্বারা অটোক্যাড 7 আছে, বাট ওইটা আমি প্রপারলি ভাবে করছি, সব কমান্ড জানি নাই করি নাই, এই জন্য আসলে আমি অটোক্যাড শিখতে চাচ্ছি, যেহেতু আমার বেসিক লেভেল থেকে আমার শেখার একটা আগ্রহ। হ্যাঁ, যেমন কারণ যেমন এবার বেসিক আপনার লেভেল ক্ষেত্রে না বলি হলে মনোজ ভাই, আপনার হ্যাঁ ক্ষেত্রে একটা বিষয় বলি আমি। যেমন আপনি ধরেন যে ক্যাডের যদি কাজগুলো শিখেন, আপনার ওই যে হ্যাঁ ক্যালকুলেশন টেলকুলেশন এগুলো নিয়ে কোনো কিছু ঝামেলা নাই, কিছু প্যারা নাই, কিভাবে কি হ্যাঁ করবেন সবকিছু আপনি জানেন। তো আপনার জন্য হ্যাঁ এটা হয়ে গেছে কি, আপনার কাছে যদি এবার 100টা প্যানেল থাকে, আপনি এটা যদি একবার নোট ডাউন করে ফেলতে পারেন, আপনি বসে বসে হ্যাঁ ওগুলা মানে কমান্ড করে করে কাজগুলো করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার জাস্ট আপনার জন্য, এটাই কথা। হ্যাঁ আপনার জন্য ক্যাডটা এই জন্য এখন জরুরি হয়েছে, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে ভাই, দেখি আর আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ওইটা ইউটিলাইজ করব কোথায়, কোন কোন সেক্টরে কাজটা শেখার পরে? আপনি এটা, আপনি ইলেকট্রিক্যালের যে সেক্টরে কাজ করেন, আপনার ইলেকট্রিক্যালে আপনি শুধুমাত্র বলতে পারেন যে আপনি ইলেকট্রিক্যালে যেখানেই কাজ করতেছেন অবশ্যই এখানে সাবস্টেশন আছে, অবশ্যই কিন্তু জি এখানে আপনার একটা প্যানেল বোর্ড আছে। ঠিক আছে, আপনি যেখানেই জি কাজ করতেছেন এখানে কোনো লোড হইলেও আছে, তো আপনার যে একটা প্যানেল বোর্ড থাকে ওটার এসএলডি আপনার করা লাগতে পারে। একটা সাবস্টেশন ইনস্টল করার আগে আপনার প্ল্যানিং করা লাগতে পারে। আপনার যদি এখানে যদি দেখেন যে একটা মেশিন লেআউট করার আগে আপনার একটা প্ল্যানিং করা লাগতে পারে। তো আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেখানেই কাজ করেন সেখানে এটা অ্যাপ্লিকেবল। ভাই, এটা কত জিবি ইনস্টল করা লাগবে ল্যাপটপে? ভাই কত জিবি ওইটা লাগবে র্যাম রম? ওইটা আপনি যখন ইনস্টল করবেন তখন দেখতে পারবেন, এটা আমার ঠিক মনে নাই, 2-3 জিবি আনুমানিক। ভাইয়া, ও আরেকটা প্রশ্ন। জি ভাই বলেন। মানে ফায়ারের ডিজাইনটাও কি এখানে শেখানো হবে, ফায়ারের? না না ভাই, ফায়ার ডিজাইন এখানে শেখানো হবে না, ফায়ার ডিজাইনের জন্য আলাদা কোর্স আছে। আচ্ছা ভাইয়া, আর একটা বিষয়, আমাকে একটু 3D মডেলিংটা একটু যদি দেখাতেন। 3D মডেলিংটা, আচ্ছা আপনাদেরকে আমি দেখাবো 3D মডেলিংটা, একটা দেখাইছি আমি ডিজাইন আসলে। জি, সোহেল ভাই কিছু বলবেন? জি, আপনি এটা দেখান, দেখে চাচ্ছেন একটু বলবো।
কি আমি বলছি, আপনি কি দেখাতে চাচ্ছিল ওটা দেখান, তারপরে বলি। 2 মিনিট বলবো আমি হ্যাঁ, বুঝতে পারছি লাস্টে। দেখতে পাচ্ছি আমি। কেটা ফোন দিছেন? এই যে আমার কাছে আসলে ওই যে বিল্ডিং এর একটা 3D ডিজাইনটা খুঁজতে হবে। তো আমি এই জন্য এটা একটা আপনাকে দেখাচ্ছি, এটা ডিজাইন ডিজাইনে দেখাইছি। এই যে দেখেন যে আমার বেসটা আমি কতটুকু কি করলাম, এটা কিন্তু আমার একটা 3D মডেলিং করে আমি কিন্তু দেখাইছি। দেখতে পাচ্ছেন আমি যে মেজারমেন্ট গুলা কেটে দেই র্যান্ডমলি, আপনারা একটু দেখেন আমি যে আমার ভাই মেজারমেন্ট একটা এমডিবি এর এও দেখান। এমডিবি, আপনার এমডিবির ইয়া আসলে এগুলো ফাইলগুলো একটু খুঁজতে হবে। এটা আইসোমেট্রিক ভিউ না? 3D আইসোমেট্রিক, হ্যাঁ আইসোমেট্রিক। হ্যাঁ, এই তো আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক। আসলে ভাই এমডিবির গুলো অত বেশি ঝামেলার কিছু না। আমি এগুলো হচ্ছে যে কিরকম আপনাদের কাছে এখন আপনারা ওই মানে নতুন নতুন শিখতেছেন, বিষয়টা হচ্ছে ওই জন্য যে এটা ধরেন একটা এমডিবি, এটা হচ্ছে একটা ফ্রন্ট ভিউ, ঠিক আছে? তো আমরা ফ্রন্ট ভিউ থেকে আমরা যদি জাস্ট এরকম করে একটা ডিজাইন করি, দেখেন আপনার 3D কিন্তু হয়ে যাচ্ছে। ভাইয়া হচ্ছে 3D তে তো আপনার একেবারে কালার দেখা যাবে কোন কালারের হবে, করতে তারপর কি পারবেন, হ্যাচ এটা দিয়ে না? করতে পারবেন আপনি। আপনি হ্যাচ দিয়ে এগুলো করা যাবে, আপনার কালার টালার আপনার যেগুলো বলতেছেন এগুলো হচ্ছে যে আপনাদের একদম মানে ওই কোর্স সম্পর্কে সবকিছু যদি ধারণা থাকে, ঠিক আছে, তখন কাজটা করতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু যদি বিষয়টা এরকম চিন্তা করে দেখেন, আমি আপনার দেখাচ্ছি একুরেট ভাবে। আপনি যে কালারের কথাটা বললেন এটা সহ দেখাচ্ছি দাঁড়ান। এখন এগুলো আসলে ওই ডিজাইন করে করে আমার কাছে ফাইলগুলো কোথায় আছে একটু খুঁজতে হবে, তো ওইটা হচ্ছে ঝামেলাটা। তো আমি আপনাদেরকে এমনিতে একটা দেখাই যে দেখেন আমি একটা হ্যাচ করে এই ধরনের একটা কালার করলাম, ঠিক আছে? এখন আমি একটা প্যানেলের যে আমার কালারটা আমি ওইরকম ভাবে একটা কালার, মানে এগুলো আসলে ড্র করতে হয়, ইয়া করে ড্র করতে হয়, বুঝতে পারছেন? বিভিন্ন পার্টিশন দিয়ে ড্র করতে হয়। তো ধরেন যে আমি যদি এইভাবে এখন এটা আমি এনে দেই, এই যে দেখেন এটা যে আমার প্যানেলে আপনার ফ্রন্ট ভিউটা ধরেন, আমরা এই ভিউ গুলাতে যে ব্রেকার ট্রেকার দেখায় বিভিন্ন কিছু দেখানো যায়। আমার কথাটা বুঝছেন? এটা হচ্ছে কি আমার কাছে ওই ডিজাইনটা যদি আপনাদেরকে ওপেন করে দেখাইতে পারতাম, জিএ ডিজাইন বলে ওইটাকে, জেনারেল অ্যারেঞ্জমেন্ট ডিজাইন প্যানেলের, ওই ডিজাইনটা যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন ওইখানে আসলে আমার কাছে একটা রেডিমেড করা ছিল। এগুলো ডিজাইনগুলো একটু করতে টাইমও লাগে, আমি জাস্ট আপনাদেরকে র্যান্ডমলি আমরা দেখাইলাম। তো এই যে এই ডিজাইন গুলাই এগুলো হচ্ছে আমার আইসোমেট্রিক ডিজাইন, মানে 3D ভিউ তো আমরা এইভাবেই দেখি, ঠিক আছে? এটা বিষয়টা আমাদের লাগে এলপিএস এ। যেমন এলপিএস এর এই যে বিষয়টা দেখাই আমি আবার আরেকটা দেখাই। এলপিএস এর ডিজাইনটা কোথায়? ধরেন একটা বিল্ডিং এর একটা টপ ভিউ, আমার বিল্ডিং এর হাইট ধরলাম যে আমি এক্সাম্পল আমি ধরলাম যে 50 ফিট, ঠিক আছে? এই যে দেখেন এটা কিন্তু আমার একটা আইসোমেট্রিক ড্রয়িং হয়ে গেছে। দেখছেন এখন মনে হচ্ছে না যে আমার একটা বিল্ডিংটা, আমি কিন্তু এটা আমার 2D ড্রয়িং ছিল, আমার কি এখন মনে হচ্ছে না যে একটা একটা বিল্ডিং হয়ে গেছে? তো আমরা এখানে বিভিন্ন ব্রিক ওয়ালের মাধ্যমে মানে ব্রিক ওয়াল গুলা বানাইতে পারি, ক্যাডে এরকম করে ডিজাইন করে করে বিভিন্ন ওয়াল গুলা বানায়া
যে আমরা দেখাই দিই যে আমাদের মোটামুটি ভাবে এটা হচ্ছে কি বিল্ডিং এর এই পোর্শনটা, এখানে হচ্ছে এই পোর্শনটা। আমার কথাটা বুঝতে পারছেন? এইভাবে করে সাধারণত ডিজাইন গুলো করি। এই যে 3D আইসোমেট্রিক ডিজাইন গুলো হচ্ছে যে এরকম। আর আমাদের ইলেকট্রিক্যাল আসলে ওইরকম আইসোমেট্রিক ডিজাইন গুলো লাগে না। আমার ওই প্যানেল ডিজাইনের জন্য লাগে, এলপিএস এ লাগে। আর কোথাও আসলে আমি ওইরকম পাই নাই। আর এমনি ফায়ারের কিছু লাগে, ফায়ারের ওগুলোতে লাগে, তাও হচ্ছে যে লাইনের, মানে ওগুলো আমার এরকম আইসোমেট্রিক ডিজাইন কিছু লাগে না। মূলত ভাই লাগে মানে এসএলডি টা বেশিরভাগ সবখানে কাজে লাগে, এসএলডি টা দিয়ে ভিউ না কি বললেন যেন? আইসোমেট্রিক। আচ্ছা ভাই, ওই সোহেল ভাই মনে হয় কিছু বলবে। সোহেল ভাই আপনি বলেন। শেষ করেছেন নাকি আপনারা? না, আমি বলবো না, ইচ্ছে ছিল। ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত থাকার জন্য। এক ভাই প্রশ্ন করেছিল যে ইলেকট্রিক্যাল অটোক্যাড জানলে অ্যাপ্লাই করবো কোথায়। মানে ভাই চাকরি করে কিনা আমি জানি না। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধু আপনি ইলেকট্রিক্যাল অটোক্যাডটা, এই এসএলডি টা, একটা ইঞ্জিনিয়ার যদি প্রপার ভাবে একটা এসএলডি আর ইলেকট্রিক্যাল অটোক্যাড 2D টা, 2D 3D ম্যাক্স আপনি আরো কিছু পারেন, আরো মোস্ট ওয়েলকাম। বাট এটা পারার কারণে যদি আপনার সিভিতে আপনি প্রপার ভাবে ফুটিয়ে তুলতে পারেন, আপনার চাকরির প্রবণতাটা মানে 80% হাই হয়ে যায়। শুধু ইলেকট্রিক্যাল ক্যাড আর হচ্ছে আপনার এসএলডি। আপনার ফ্যাক্টরিতে এসএলডি বা ইলেকট্রিক্যাল অটোক্যাড লাগে না এ ধরনের কোনো সেক্টরই নাই, একটা ইস্যু। আর একটা হচ্ছে আপনার এসএলডি মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এই এতটুকুই আমরা মুখস্থি করি। আপনার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এই এসএলডি একটা কোম্পানির বাউন্ডারি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, সব ডিভাইস এবং হচ্ছে কেবল, বাসবার, এখানে কোথায় কি ইউজ করেছেন এবং কোনটা প্রপার ইউজ করতে হবে, টোটাল এই বিষয়টা আপনার এসএলডির ভিতরে ফুটিয়ে তুলতে হবে। তাহলে একবার চিন্তা করেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে, আমি অটোক্যাড জানি, অটোক্যাডে আমি এসএলডি যখন জানতে চাচ্ছি কোন মেশিনে কানেক্টিং লোড কতটা খাবে, এখানে আপনার প্রপার ভাবে কত ব্রেকার লাগবে, কেবল লাগবে, বাসবার লাগবে, আদার্স যে ডিভাইস গুলো আছে সকল জিনিসগুলো আমরা ফুটিয়ে তুলছি। ড্রপ আউট ফিউজ থেকে আপনার একদম বাউন্ডারি লাইট পর্যন্ত যত কিছু ডিভাইস আছে প্রপার ভাবে ফুটিয়ে তোলাই হচ্ছে এসএলডির কাজ। এবং একটা অডিট টিম বা হচ্ছে আর একজন ইঞ্জিনিয়ার যারা অডিট টিম বা হচ্ছে মনিটরিং করে, বা আপনার আমাদের বসেরা একটা এসএলডি দেখে আপনার বুঝতে পারবে যে এটা প্রপার ভাবে ঠিক আছে কিনা। তাহলে চিন্তা করেন একবার, একটা ইলেকট্রিক্যাল, যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি ভাবতে যান, কন্ট্রোলিং, অটোমেশন, আদার্স পার্ট এগুলো, কিন্তু প্রথমে আমাকে চাকরি পাওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য ইলেকট্রিক্যাল, প্রপার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়াটা খুবই জরুরি। আর আপনাকে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রপার এসএলডি, ইলেকট্রিক্যাল অটোক্যাড, ইঞ্জিনিয়ারিং এর ভাষা হচ্ছে ড্রয়িং। সো আপনারা, আমরা যদি এটা পারি, আমি আজকে বলতেছি, আপনারা এখানে 40 জন মানুষ ভাই আছেন এখনো, আপনারা যারা ইলেকট্রিক্যাল অটোক্যাড জানেন না, জেনে এসএলডিটা জানেন এবং প্রপারলি একটা সিভি তৈরি করেন, দেন আপনি সাবমিট করেন, ভাইবা দেন, দেখেন আপনাদের চাকরি হয় কিনা। ইভেন যারা জব করতেছেন 5 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর আমাদের সাথে দেখেছি যে জব করে, প্রপার এসএলডি জানে না, শুধু যে এসএলডির উপরে আছে এটারই আমি দৈনন্দিন কাজ করতেছি। এখান থেকে আপনি একটু ব্যাকে নেন, আপনি এই বিষয়গুলো জানেন, সিভিটা আপডেট করেন, আপনার বসের সাথে কমিউনিকেশন করেন, দেখেন আপনি অন্য একটাতে জবে সুইচ করেন, আপনি যে পজিশনে আছেন তার থেকে কম করে হলে 20,000 টাকা আপনার স্যালারি বেশি আপনি অ্যাপ্লাই করে এবং জবে জয়েন করতে পারবেন। আসলে অ্যাকচুয়ালি যেটা আমি বুঝাতে চাচ্ছি যে খুবই খুবই গুরুত্ব, প্রিয় ভাইয়েরা। শুধু যারা আপনাদেরকে কোর্স করে শিখতে হবে বিষয়টা না, আপনি কোর্স করেন, ফ্রি শিখেন, ইউটিউব থেকে শিখেন। অটোক্যাডটা খুব চমৎকার একটা সফটওয়্যার এবং খুবই ইজি সফটওয়্যার টু শেখার জন্য। আমি আহ্বান করবো যে আপনার যেখানে হোক শিখে নেন। আর আমাদের অ্যাডভান্টেজে যদি আপনারা এই কোর্সটা করতে চান সাব্বির ইঞ্জিনিয়ার সাব্বির ভাইয়ের কাছে, তাহলে আপনাদের চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা দেন, আমাদের অফিস থেকে কথা বলবো। যে কোনো আপনাদের টাকা পয়সা বা কম বা যে কোনো অপরচুনিটির বিষয়ে প্রয়োজনে আমি আপনাদের সাথে কথা বলবো। এই বলে আমি আমার কথা শেষ করলাম, ধন্যবাদ জানিয়ে। আমি বলতেছি আবারও, যারা কোর্স করতে চান তাদের নাম্বারটা প্রদান করবেন চ্যাট বক্সে। স্যার এটা কয় তারিখ থ্যাংক ইউ, থেকে থ্যাংক ইউ। স্যার কোনো আরম্ভ প্রশ্ন করবেন বা স্যার? জানার থাকলে করি। স্যার এটা কয় তারিখ থেকে 2-1 দিনের ক্লাস মধ্যে, চালু করবেন? অ্যাকচুয়ালি তারিখটা বলতে পারতেছি না, তো 2-1 দিনের মধ্যেই। মানব আপনি আছেন, তারিখটা যদি জানা থাকে আপনার ঘোষণা দেন। আমি আবারও বলতেছি, যেমন ধরেন সাব্বির ভাই বা আমিও আর একটা ফিটা কোর্স কত নিয়ে করে থাকি। ভাইয়া?
আমাদের কোর্স ফি হচ্ছে 7,500 টাকা ফুল কোর্স। আর আপনারা যদি মানে 10 জনকে সিরিয়ালি 10 জনকে আমরা 6,000 টাকা কোর্স ফি নেব, ঠিক আছে? ইভেন আপনাদের এই যে সাব্বির ভাইকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনাদেরকে সফটওয়্যারটা দেওয়া যায় কিনা, যারা আমাদের কাছে কোর্স করে, এখানে অনেকেই আছে আমার কোর্স করেছেন 2-1 জন ভাই, আমরা আপনাদের লাইফ টাইম সাপোর্ট দিব। এবং এই ড্রয়িং ডিজাইন করতে গিয়ে যদি কেউ কোনো প্রশ্ন সম্মুখীন বা হচ্ছে কনফিউজ বিষয়গুলো থাকে, এগুলো নিয়ে আমি অনেকদিন থেকেই কাজ করি, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। একে অপরের একটু গুড নেটওয়ার্কিং আর কি, আপনারও প্রয়োজন হবে আমার, আমার প্রয়োজন আপনার, একটা গুড নেটওয়ার্কিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবারও বলতেছি, যারা কোর্স করতে চান তারা নাম্বার প্রদান করুন, আমাদের অফিস থেকে আপনাদের সাথে শুধু কথা বলবে। আর আপনাদের যদি কোনো জানার থাকে বা আমাদের সাথে কথা বলার থাকে সেটা বলা হবে আর কি। কারো কোনো প্রশ্ন আছে আর ব্রাদার? যেহেতু আমি আজকে যে আছি, আমাদের যে অনলাইন আজকে আমার কোর্স করবো, একটু অনলাইন ফ্রি কোর্সে ছিলাম। কি আপনার 7,000 টাকা লাগবে? 7,500 টাকা আমাদের কোর্স ফি। আমরা আপনাদের হ্যাঁ, 10 জনের সিরিয়ালি 10 জনের কাছে আমরা ভাই 6,000 টাকা নিব, আন্ডার কেমন? স্টর্ম ওয়ার্নিং ইন ইফেক্ট। আর সাত, মনে করেন 10 জনের 11 নম্বরতে 7,500 টাকা, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ। জি ভাইয়া, এই যে কোর্সটা কতদিনের শেষ হবে? কোর্সটা অলমোস্ট 2.5-3 মাস লাগবে আমাদের। আর আমাদের মডিউল ফলো করি, আমরা মডিউল কমপ্লিট করি, মান্থ না। এটা মনে করেন এমন হতে পারে 2.5 মাস হতে পারে, 3 মাস হতে পারে, কেমন? কোর্সের বিষয়টা আমি একটু বলি আপনাদেরকে। যেমন কি অনেকে আছে যে ধরেন যে একটা ক্লাস মিস করছেন, হয়তোবা রেকর্ডিং ক্লাসটা আপনারা পাচ্ছেন এখান থেকে খুব ইজিলি ভাবে, অথবা আপনারা এরকমও হয়েছে যে আপনারা একটা ক্লাস থ্যাংক ইউ। মিস করছেন, জি জি অথবা জি। আপনারা হইতে পারে যে 2-3 মাস নেক্সট আমরা যে পুরাতন যে বেচের আছে, যে ভাই একজন আমাদেরকে বললো যে আপনারা আসলে আমি তো কোর্স করছিলাম, আমি আসলে এই জিনিসগুলো একটু ভুলে গেছি, যদি আপনাদের কোনো ক্লাস আছে যে অ্যাডজাস্টমেন্ট করা যায় অথবা আমার কোনো ইনফরমেশন দেওয়া যায়, ওই জিনিসগুলো কিন্তু শেয়ার করে। যেন আমাদের ডকুমেন্ট গুলো কিন্তু অনেক কনফিডেন্ট, যেগুলো কিন্তু আমরা সহজে এত বেশি কাউকে শেয়ার করি না। ঠিক আছে, কারণ এই ডকুমেন্ট গুলোর ভিতরে অনেক ইনফরমেশন, অনেক বেশি কিছু আছে, আমরা যে যে ফ্যাক্টরিতে কাজ করি যেগুলো আছে। তো এখন আমরা ওই তখনই তাদেরকে শেয়ার করে আমাদের এখানে যারা কোর্স করতেছে, যাদের কাজের প্রয়োজন মানে কাজের আগ্রহ আছে, যে তারা এই কাজটা শিখার মানে শিখার ইচ্ছা আছে, তো আপনি এই ইনফরমেশন গুলো এখানে খুব ইজিলি পাবেন। তাই ঠিক না, আছে, দেখছো? এই যে যেটা আমি বললো যে কথাটি নেটওয়ার্ক। বললাম, 1 2 3 4 5 6 10টা নাম্বার দিয়েছি। আর যেটা বললো যে ওই যে নেটওয়ার্ক, তো আপনি কিন্তু খুব ইজিলি ভাবে এখানে ওই যে অনেক বেশি সিনিয়র যারা পাবেন, যে প্র্যাকটিক্যাল লাইফে অনেক এক্সপার্ট, তারা এই কাজগুলা করছে, কাজগুলোর সাথে সংযুক্ত আছে। আপনারা এখন যারা প্র্যাকটিক্যাল লাইফের কাজগুলো করতেছেন, তারা একটা বিষয় দেখতেছেন, ডিজাইন ড্রয়িং এর বাইরেও, আমাদের ক্যালকুলেশনের বাইরেও প্র্যাকটিক্যালটা কিন্তু পুরোটা আলাদা। এটা কেন হচ্ছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা উত্তর খুঁজি। তো আপনি কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু খুব ইজিলি ভাবে পেয়ে যাবেন এইখানে। তো ওই সোহেল ভাই কিন্তু ওই বিষয়গুলোই বুঝাইতে সাব্বির চাইছে ভাই, জি আপনার ভাই। সাথে একটু গল্প করি, ভাইয়ারা যখন আছেন। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে, বিষয়টা হচ্ছে শোনাই, মনে করেন আপনি আমাকে প্রশ্ন করলেন বা সাব্বির ভাইকে যে ভাই এসএলডি করব, তো আমি বেকার কত পার্সেন্ট হাই হাই নিতে পারবো। ধরেন একটা কোশ্চেন করলেন আমাকে, ফোনই করেন আর আমার সামনে এসে, তখন আমি বললাম যে এত পার্সেন্ট আপনি নিতে পারবেন। তো এটার আগে পরে যে আরো বেকার আছে, তারপর হচ্ছে আপনার কেবল ক্যালকুলেশন আছে, বাসবার ক্যালকুলেশন আছে। তো এটা কি প্রশ্ন আপনি আমার করেছেন? করেননি। তাহলে কি হয়, যে কোনো একটা কোর্সে সিকোয়েন্সিয়ালি আলোচনা হয়, সিরিয়ালি আলোচনা হয়, ঠিক আছে? তো আপনারা ধারাবাহিকতা পাওয়ার জন্য আমাদের অ্যাডভান্টেজ করতে হবে এমন কোনো বিষয় না। যে কোনো বিষয়ে ট্রেনিং না নিলে প্রফেশনাল আচরণ খুবই কম। ধরেন আপনার বসের কাছে শিখেছেন না, আপনি আপনি একটা অংশ শিখতে পারবেন, অংশ আছে শিখতে পারবেন না। যখন আপনি যে কোনো সিকোয়েন্সলি একটা কোর্সে লঞ্চ করবেন আপনি বা আপনি স্টার্ট করবেন, তখনই আপনার প্রশ্নগুলো আর ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটা গ্রোথ আসবে। তো আসলে আমরা বাংলাদেশে এটা খুবই পিছিয়ে আছি এই জায়গাটাতে। মানে আমাদেরকে আর একটু সেন্সিয়ার হওয়া দরকার, যে 5,000 10,000 বা নিজের প্রতি দেখেন, একটা গ্রাজুয়েশন করে 8-10 লাখ টাকা খরচ করে কিন্তু চাকরির জন্য যে 20,000 টাকা খরচ করে, সেটা দেখবেন যে আমাদের গ্রোথটা ওভাবে হয় না। আমি এ পর্যন্ত 42টা কোর্স করেছি, মানে বিজনেস নিয়ে আদার্স নিয়ে 42টা কোর্স করেছি। তো আপনি ছোট বড় যে কোনো কোর্স করবেন,
আপনি সিকোয়েন্স ক্লিয়ার পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমাদের অ্যাডভান্টেজ অফিসে সবার কফি দাওয়াত দিয়েই আমি শেষ করলাম, আপনারা কন্টিনিউ করেন। ঠিক আছে, ধন্যবাদ সোহেল ভাইকে। আচ্ছা, আপনারা মোটামুটি যারা নাম্বার দিচ্ছেন আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। তো আপনাদের আর কোনো কথা থাকলে, কোনো কোয়েরি থাকলে এই ভর্তি সংক্রান্ত অফিসে সরাসরি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমার ক্লাসটা আসলে আজকে শেষের দিকে, আর এমন কিছুই নাই। যে এই যে আমি যেটা আপনাদেরকে কথাগুলো আসলে বলা হয়ে গেছে, এই কন্ট্রোল সার্কিট আপনি ডিজাইন করতে পারবেন, সিমুলেট করতে এখানে পারবেন না। ঠিক আছে? তো এইগুলা অ্যাডজাস্টমেন্ট, এই যে স্কেলটা আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব, পেজ সেটআপ গুলা কিভাবে আমরা এই যে একটা ফাইলকে পিডিএফ করব। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া সাব স্টেশনের আপনার এই যে এমডিবি গুলা ওইগুলোও কি ডুইং করবেন? ভাইয়া সাব স্টেশন এমডিবি বলতে আপনি এলটি প্যানেল বুঝাচ্ছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে এলটি এগুলা করা যাবে। এবং আপনার ওই জেনারেটর গুলা ওইগুলাও। প্যান সব রকমের প্যানেলের আপনি ডিজাইন করতে পারবেন, সব ধরনের প্যানেলের। আপনার দাঁড়ান, আমি একটু তাও একটা প্যানেল ডিজাইনের, দাঁড়ান আমি স্যাম্পলটা একটু একটা দেখান আপনাদের, তো ভাই। আমি একটা প্যানেল ডিজাইনের আপনার স্যাম্পল দেখাই, তাহলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে। ভাই মাঝখানে একটু কথা বললাম, কিছু জি জি মাইন্ড না ভাই। করেন। যে আপনার এখান থেকে কাজ শেখার পরে কি সার্টিফিকেট প্রদান করবেন? হ্যাঁ, সার্টিফিকেট প্রদান করবে। আচ্ছা, সার্টিফিকেট শুধু প্রদান না, আমরা যে সার্টিফিকেট দিব আপনি অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন। ঠিক আছে? আপনার কোড থাকবে, আপনি যে কোনো জায়গা থেকে আমাদের এসএসসি যে সার্টিফিকেট যেমন ভেরিফিকেশন করা হয় এটাও পারবেন আপনি, আমাদের ওয়েবসাইটে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। কেমন? থ্যাংক ইউ। তো এই সার্টিফিকেটটা কি আপনি সফট কপি দিবেন নাকি হার্ড কপি নিয়ে আসতে হবে আপনাদের কাছ থেকে? দুটাই পাবেন আপনি। ইভেন আপনি যে কোনো জায়গাতে যখন যাবেন যে আপনি এটা কোর্স করেছেন কোথায়, তখন আপনি আপনার ঢোলটা আপনাকে পিটতে হবে যে এটা আমরা অমুক জায়গাতে করেছি, স্যার ওটা অনলাইন ভেরিফিকেশন করেছি। কিভাবে? মানে এগুলো একটা গ্রোথ আর কি। তখন জাস্ট খালি আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন, আপনার নাম্বারটা পুট করবেন, আপনি চলে আসবেন। ঠিক আছে? দুটোই পাবেন, প্রিন্ট কপিও পাবেন। ভাই লাস্ট একটা কোশ্চেন ছিল, আমরা আমার যদি একটা কোয়েশ্চেন ছিল boss। আমাদের পেমেন্ট কি একবারে করা লাগবে না কিস্তি অনুযায়ী, দেখা গেলো প্রথমবার কিছু দেবো পরের বার না এরকম? না না, পেমেন্ট আপনি এটা স্টেপ বাই স্টেপ পাবেন। আমাদের 60% কোর্স ফি যেটা, তার 60% দিয়ে ভর্তি হতে হবে। যদি এখন তো কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা কনসিডার করি। মানে অ্যাকচুয়ালি ভাই অ্যাডভান্টেজ বিডি আমরা যেটা চাচ্ছি, যেমন সাব্বির ভাই আমরা দেখেন এত রাতে আপনাদেরকে আমরা কোর্সের জন্য বলছি বা এটা করতেছি, আসলে আমরা জি, চাই যে আপনারা একটা গুড সময় দেখুন, প্ল্যাটফর্ম। আপনাদের সময়ের মূল্য আছে, আর আমরা না অনেক না না কিছু না, শিখছি। টাকা একটু থামাই, আপনি টাকাটা ফেক না, আমি বলতেছি যে আপনারা আমরা মিলে একটা গুড প্ল্যাটফর্ম, এবং হচ্ছে আমরা যে কিছু জানি বা আপনারা কিছু জানেন সেটা একটা নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। সো জি টাকাটা আমরা 60% আগে নিই, তারও একান্ত যদি কারো প্রবলেম থাকে আমরা তখন কনসিডার করি। এভাবে আমরা চলতে চাই স্টেপ বাই স্টেপ। ওকে? না, ভাই এটা সপ্তাহে আমার ক্লাস আমার কয়টা, ওপিনিয়ন থেকে সপ্তাহে ভাই, কয়দিন, আমার কথাটা ক্লাস আমি শেষ কয়দিন করি হবে ভাই। সপ্তাহে? হ্যাঁ আচ্ছা ভাইয়া, ভাইয়া, আপনি সপ্তাহে ক্লাসটা আমি কোর্সগুলো পরে ই করি, দাঁড়ান আমি একটা কোশ্চেন শেয়ার করি। দেখা গেল আমার মানে এই মাসে আপনি 60% চাইলেন, মানে আমরা যারা কোর্স করতে ইচ্ছুক, দেখা গেল আমার 60% দেওয়ার অ্যাবিলিটি থাকলো না, আমি 40% দিলাম। পরে আমি দেখা গেল 4 মাস পরে আমি আবার আপনার ওই 60% দিলাম বা 40% দিলাম। এবার যদি এরকম ভাবে হয় তাহলে কি এরকম ভাবে আপনাদের কোনো সিস্টেম আছে কিনা? কয় মাস পর দিলেন? দেখা গেল 2 মাস পরে যে আপনি, আমি মানে 40% দিলাম, পরে আবার আমি 60% বা 50% দিলাম যে আপনার বা ইটা, মানে আমাদের ভাই এটা যেগুলা তো বাকি। 3 মাসের কোর্স, এটা তো আপনি 2 মাস পরে যদি টাকা দেন, কোর্স না শেষে টাকা দেবেন নাকি? না, একজন তো বললো যে ভাই যে 4 মাস লাগবে। হ্যাঁ, কোর্স চলাকালীন সময় আমাদের নির্দিষ্ট একটা টাইম হ্যাঁ আছে, প্রথম পেমেন্টের পর দুটো হ্যাঁ। আরো আপনার টাইম পাবেন। কেমন? কোর্স চলাকালীন আচ্ছা সময় থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া, আমার একটা ভাইয়া প্রশ্ন ছিল। কোর্সের কোর্সের মাধ্যমে দিলে হইলো ভাইয়া। প্রশ্ন ছিল, বলুন। হ্যাঁ আমি আপনাদের এই কোর্সটা আমি লাস্টে জয়েন করছি ক্লাসে, এর জন্য আমি ফুল সবকিছু জানতে পারি নাই। তো কাইন্ডলি বলবেন এই কোর্স করার পর কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো এটার উপরে? ভাই ফ্রিল্যান্সিং কি তাহলে আমাকে বুঝিয়ে দেন একটু।
না, আমার জানা নাই এর জন্য। আমি যতটুকু জানি যে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক আচ্ছা, এই ত্রিকোণের ফ্রিল্যান্সিং উপরে অর্থ করা যায় হচ্ছে এর জন্য। যে, আমি বলি ভাইয়া, ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে যে আমার কোম্পানিতে একটা এসএলডি লাগবে, সেটা দেশের এবং দেশের মধ্যে যেখানে হোক না কেন। আপনাকে ডাটা দিলাম যে আমাকে এটা করে দেন অটোক্যাডে, আপনি করে দিবেন, আপনাকে আমরা ঠিক টাকা পেমেন্ট করবো, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বলে। আপনি ফ্রিল্যান্সিং তো অবশ্যই করতে পারবেন, এই যে আমরাই তো ফ্রিল্যান্সিং করি অন কাইন্ড অফ, মনে করেন এই যে আমরা ক্লাস নিচ্ছি, আমরা টাকা পাবো, আমরা জি। কেউ নিচ্ছে আর কেউ ফাইবারে নেওয়াচ্ছে। এইগুলাতে কাজ করা যাবে কি? মানে আমার জানা নাই এর জন্য, ফাইবারে জানার না, জন্য। দুনিয়ার মানে দুনিয়াতে কাজ করা যাবে। আপনি যেখানে কাজ করবেন রিকোয়ারমেন্ট দিবে যে ইলেকট্রিক্যালে এটা লাগবে, আপনি ওখানে বিট করবেন, আপনি পাবেন, আপনি যদি দক্ষ হন। আচ্ছা, আপনাদের এই কোর্সে কি কিভাবে কাজ পাইতে হয় বা কিভাবে সাবমিট করতে হয় ইন্টারন্যাশনালি ইয়েগুলা, ইন্টারন্যাশনালি আপনি এগুলা শেখানো হবে? আপনি অটোক্যাড জানেন? হ্যাঁ, অটোক্যাড হ্যাঁ জানি। শুনেন, আমি অটোক্যাড জানি। আমাদের এটা হচ্ছে, আমাদের একজন ইঞ্জিনিয়ার আছে, সে ফাইবারের কাজ করে। ঠিক ঠিক আছে, ওর সাথে আপনার ট্যাগ করে দেবো, সেটা আপনি যা যা জানেন ওখানে কিভাবে আপনার প্রোফাইলটা সাজাতে হবে, ওনার সাথে আপনি হেল্প হেল্প নেবেন। আচ্ছা, আর আপনাদের এই কোর্স ফিটা কত আমার একটু বলা যাবে? 7,500 টাকা। আমরা আজকে বা কালকের মধ্যে যারা ভর্তি হবে, এই 10 জনকে আমরা 6,000 টাকা কোর্স করার সুযোগ দিব। ওকে, আপনি 60% দিয়ে ভর্তি হতে পারবেন, তারপরে স্টেপ বাই যে টাকা থাকবে স্টেপ বাই স্টেপ দিবেন। কোর্স ডিউরেশন আর কোর্সের বিস্তারিত এগুলা কিভাবে জানতে পারি? আপনি আপনি যদি আমাদেরকে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আমরা পাঠিয়ে দেবো এই রেকর্ড প্লাস হচ্ছে আমাদের মডিউল। আর যদি আপনি না করে থাকেন, তাহলে আপনার চ্যাট বক্সে আপনার নাম্বার দেন, এই নাম্বার আমরা প্রদান করবো। অলমোস্ট তিন হ্যাঁ, থেকে আমি চার মাস নাম্বার সময় দিচ্ছি লাগবে। আপনারে। স্যার, আর সাপোর্টিং তো পাওয়া যাবে স্যার? জি ভাইয়া। সাপোর্টিং তো পাওয়া যাবে স্যার? এই তা আপনি আমার পরিচিত জন না? হুম, জি স্যার। তাহলে সাপোর্টিং তো পাওয়া যাবেই, আপনার লাইফ টাইম সাপোর্ট দেবো ভাই, আমরা সাপোর্ট দেওয়াই আমাদের কাজ। ওকে, আচ্ছা বস, আর একটা প্রশ্ন ছিল আমার, সপ্তাহে এটা হলো কতদিন ক্লাস গিয়া থাকবে? সপ্তাহে কতদিন ক্লাস? সপ্তাহে 2 দিন ক্লাস অনলাইনে, আর অফলাইনে যদি আপনারা আসতে চান অ্যাডভান্টেজ অফিস উত্তরা হাউস বিল্ডিং আসতে পারবেন। সমস্যা হইলে যাইবেন, সমস্যা কি? ক্লাস কি রাত্রে হয়? রাত 9টা থেকে সকল ক্লাস শুরু অনলাইন। অফলাইনে কখন অফলাইনে হয়? হয় কোন সময় ভাইয়া আপনাদের অফিসে? অফলাইন হচ্ছে এক সময় না, আপনার যে প্রবলেম সেটা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন, কারণ আমরা তো এখানে অনলাইন কোর্স করাই, অফলাইনে যাদের প্রবলেম হয় তারা আছে, যে এই বিষয়টা আমি জানতে চাই বা দেখতে চাই, হ্যাঁ, বা সফটওয়্যারে প্রবলেম ইনস্টল হচ্ছে না, এই ভাইরাই আছে। অনলাইনেই এই ক্লাসগুলো অলমোস্ট কভার হয়। কেমন, ধরেন আপনি ঘরে বসে যেটা পাচ্ছেন, আপনি কেন উত্তরায় আসবেন? আপনি আসা যাওয়া তো অনেক টাইম না। হ্যাঁ, টাইম সেটা ছাড়া ঠিক। খরচ, আচ্ছা, জার্নি। আচ্ছা ভাইয়া, আর একটা সপ্তাহে বিষয়, আপনাদের এখান থেকে কোর্স করলে কি আমাদের কোনো জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া যাবে? জব প্লেসমেন্ট মানে আপনি জানেন যে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আমরা ফ্যাক্টরিতে মেশিনারি এবং স্পেয়ার পার্টস নিয়ে অনেকগুলো আমাদের বাংলাদেশের গ্রুপ কোম্পানিগুলো আমাদের এনলিস্টেড, এবং আমি নিজেও প্রায় 12 বছর অনেকগুলো কোম্পানিতে চাকরি করেছি। কেমন, প্রতিনিয়ত আমাদের কাছে লোক চাই, আমাদের স্কিল লোকজনকে, এই যে রানিং মাসে 6 জনকে আল্লাহর মতো আমার মাধ্যমে চাকরি হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে ভাই, একটা কোর্স করতে এসেছি, যদি আপনার সাথে আমি বাইন্ডিং করি যে কোর্স করেন আমরা চাকরির ব্যবস্থা করবো, এটা একটা মানে কেমন যেন ছোট মানুষের কথাবার্তা হয়ে যায়। আপনারা স্কিল যখন হবেন, আপনাদের সাথে যোগাযোগ হবে, প্রতিনিয়ত আমরা চাকরি দেওয়ার জন্য চেষ্টা করি, সব সব ভাইদেরকে যেন আমি চাকরি দিতে পারি। কিন্তু কোর্স যখন আপনাকে আমরা লঞ্চ করি, আমরা শিখাবো, এটা গ্যারান্টি দিব। আর চাকরির জন্য আমরা চেষ্টা করব, কিন্তু আপনাকে বলবো না যে আপনি কোর্স করেন তাহলে আপনি চাকরি দিব আপনাকে, এটা কথাটা আমার কাছে যেন বেমানান মনে হয়। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, না না, সেটা বুঝতে পারছি ভাইয়া, সেটা ঠিক। এটা ভাই, চাকরি তো আর কইলেই হয়ে যায় না, একটু চেষ্টা করতে হয় ভাই। তোমার রেফারেন্স করে দিবে। তবে তবে শুনেন, আপনি ধরেন একটা 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 বিষয় একটু আপনাকে বলি। ধরেন আপনি একটা ইঞ্জিনিয়ার, একটা কোম্পানি ম্যানেজার, আপনি আমাকে বলেন যে ভাই একটা ইলেকট্রিক্যাল অটোক্যাড জানা, এই যে গত মাসে 3 জন লোক আমার কাছে চাইছে, আমি 2 জন লোক পাঠাইতে পারছি এই ইলেকট্রিক্যাল অটোক্যাড এসএলডি জানা, 30-35 হাজার টাকা বেতন। তখন কি ভাই, করতে হয়, আমাকে খুঁজতে হয়, তখন আমি কিভাবে খুঁজবো? তখন আমাদের বিভিন্ন গ্রুপ আছে, জব গ্রুপ, অ্যাকর্ড গ্রুপ, দেখবেন আমাদের অনেকগুলো গ্রুপে, যে গ্রুপগুলো লিঙ্ক দিয়েছে, তখন ওখানে আমরা সার্কুলার দিই। ঠিক আছে, তখন ভাই আমরা কোর্স করেছিলাম বা আপনি আমাকে চিনেন, তখন আপনার প্রতি আমাকে ট্রাস্ট পাই, আমি যাকে সিভি পাঠাবো
সে যদি আমি মানে একটা রং লোক দিই, তখন কিন্তু উনি কোনোদিন আমাকে নক দিবে না যে আমার এই লোক লাগবে। ওনার কাছ থেকে লোক নিয়েছিলাম, ভালো লোক লোক দেয় না, মানে ইঞ্জিনিয়াররা যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার। সো আপনি যদি ভালো কাজ জানেন ভাই, 100% আপনার চাকরি হবে। এবং এটা নিয়েই আমাদের জব সেল আছে, জব সেল নিয়ে আমরা কাজ করি প্রতিনিয়ত। ওকে, ভাই থ্যাংক ইউ। এর বিষয়ে আমি একটু বলি ভাই আপনাকে, আপনাদের একটা সবার জিনিস, একটু বলি, একটু ভাই আমারটা হ্যাঁ, শোনেন। আমি এই যেমন ভাই অনেকক্ষণ যাবত একটা বলবো। একটা জিনিস, একটা প্রশ্ন ভাই। আচ্ছা আচ্ছা বলেন। আচ্ছা, আমি নর্মালি অটোক্যাডে কাজ করছি আর্কিটেকচারের বা বিল্ডিং ফ্লোর প্ল্যানের, কিন্তু এই সেম সফটওয়্যার দিয়ে কি ইলেকট্রিক্যালের কাজ করানো হবে বা ডিজাইন করানো হবে, না আলাদা কোনো সফটওয়্যার আছে? আপনি অটোক্যাড সেম সফটওয়্যার দিয়ে করতে পারবেন, আবার ইলেকট্রিক্যাল অটোক্যাড যদি দিয়ে করেন ওইটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, থ্যাংক ইউ। মেইন আচ্ছা আমি একটু সফটওয়্যারটা কি দিয়ে দেবেন? আমি মেইন আমি সফটওয়্যার। আপনাদেরকে একটু বলি, একটা কথা বলি। যেমন চাকরির বিষয়টা নিয়ে আপনারা যেটা চিন্তা করতেছেন যে ভাই আমরা এখান থেকে কোর্সটা করলেই কি চাকরি পাবো, কাজ পাবো, তো আমি বলবো কি জানেন, আপনারা কোর্স করবেন ঠিক আছে, আপনার নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে। আপনি আপনার নিজের স্কিলকে যতটুকু ডেভেলপ করতে পারবেন ওই কোয়ালিটির চাকরি আপনি কনফার্ম পাবেন। সেটা আপনার অ্যাডভান্টেজের মাধ্যমে হোক, কোর্স না করে হোক, কোর্স করে হোক, যেভাবে হোক আপনি পাবেন। যেমন অনেকেই ধরেন যে খুব ভালো এসএলডি পারে, খুব ভালো ডিজাইন পারে, সবকিছুই পারে, এখন সে ধরেন যে ইন্টারভিউ দিকে নার্ভাস হয়ে গেল, তো স্বাভাবিক, তাকে তো আর সেই কোম্পানি সবাই চিনে না, সে যে এত এক্সপার্ট। তখন যে আপনার প্রেজেন্টেশনটা ওইরকম না হয়, আপনি কিন্তু তখন যতই এক্সপার্ট হন আপনি কিন্তু পাবেন না। তো এখন আপনার, যেমন আপনি জিনিসটা এক্সপার্ট, তো ওই জিনিসটা আবার প্রুফ করতে হবে। সে আপনাকে একটা জিজ্ঞেস করলো যে আপনি বাসবার ক্যালকুলেশন কিসের উপর ডিপেন্ড করে করবেন, আপনি ডিজাইনটা একটু আমাকে করে দেন, এত ফিট এত কি জিনিসটাকে এখানে কি টানা যায়? কিছু খুব কমন কোশ্চেন করলো যে আপনি এত ফিট বা এত ফিট টানেন, তো আপনি যে নার্ভাসের কারণে টানতে না পারেন তখন কিন্তু আপনি জবটা পাবেন না। তো একটা বিষয় হচ্ছে কি, জব পাওয়ার জন্য আপনার স্কিল ডেভেলপ করতে হবে। তো এই স্কিল ডেভেলপ করার জন্য আমরা এই কোর্সগুলো করা হচ্ছে, আমাদের স্কিলটা শেয়ার করি, এই স্কিলটা শেয়ার করে আপনাদের স্কিলটা ডেভেলপ হয়। তো আপনারা যারা বেশি ডেভেলপ করতে পারবেন তারা খুব দ্রুত ভালো কিছু পাবেন। আর যারা খুব লেট হবে, যে অনেকেই আছে যে আমার ক্যাচ করতে একটু ঝামেলা হচ্ছে, তারা বেশি প্র্যাকটিস করে হয়তো স্কিলটা ডেভেলপ করতে হবে দ্রুত। তো সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের উপরে, যে আপনারা কি চাচ্ছেন। এখন ধরেন যে আপনারা কোর্সটা পুরোপুরি করলেন, এখন কোর্সটা করার পরে আপনি দেখলেন যে কি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস আর ক্যাডে হাতেই দিলেন না, যে আমি কোর্স করছি আমি তো পারি, তার মানে আপনার স্কিলটা কিন্তু কিছুটা হলেও কমছে। তো আমরা ট্রাই করতেছি হচ্ছে কি আপনাদের স্কিলটা যাতে ডেভেলপ হয় এবং ওই জিনিসটা যাতে কন্টিনিউ করেন। তো ওই জিনিসটা আপনি যতটুকু কন্টিনিউ করে ধরে রাখতে পারবেন, আপনি জব মার্কেটে তত বেশি প্রায়োরিটি পাবেন। সোজা কথা হচ্ছে এইটুকুই। তো এখন আমাদের মাধ্যমে আপনার সাপোর্টটা কি হচ্ছে, যে আপনি মনে করেন যে একটা জবে ইন্টারভিউতে গেলেন, হয়তোবা ক্যাড আপনি করছেন 2 সপ্তাহ আগে, 1 মাস আগে, কিছু কোশ্চেন যদি আপনি আমাদের থেকে জেনে যান যে ভাই আমরা কি এই জিনিসটা কি এইভাবে কি করছিলেন, অথবা এটা আপনারা কিভাবে করছিলেন একটু বলেন, তো আমরা একটা ব্রিফ করে দেখলে আপনার জন্য দেখবেন ইজি হচ্ছে। কিন্তু এই কোশ্চেনগুলো যে আপনি আমাকে এখন করেন, আমি যতই ব্রিফ করি আপনি কিছু বুঝবেন না। আপনি যদি আমাকে যদি বলেন ভাই আমি একটা ক্যাডে কিভাবে কালার করব, আমি আপনাকে বললাম যে ভাই বাই লেয়ারে গিয়ে আপনি এখানে করে কালার গুলা করবেন, কিন্তু আপনি বাই লেয়ার মানেটা তো বুঝতেছেন না, আপনি কিভাবে বুঝবেন? তো বিষয়টা হচ্ছে কি, আপনি কোর্সটা করা মানে একটা এই অটোক্যাড সংক্রান্ত একটা ভালো ধারণা হয়েছে আপনার। এরপর আপনার নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য, আরো বেশি ডেভেলপ করার জন্য আপনার নিজের প্র্যাকটিস করতে হবে, যে কি কি কাজ করছি কিভাবে করছি, নিজের একটা ডিজাইন করতে হবে, এটা নিজের আগ্রহ থেকে। তো আপনারা এটা যে যত বেশি করতে পারবেন, আপনাদের মোটামুটি ভাবে বলতে পারেন আপনারা তত বেশি উপর দিকে উঠতে পারবেন। একদম এটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি মানে শর্টকাট কথা হচ্ছে এটাই। আর আমাদের মাধ্যমে হচ্ছে কি আপনি একটা অ্যালাইন হইতে পারবেন, যে এই ফ্যাক্টরিতে আপনার এই বিষয়গুলো আছে, এইভাবে এগুলো আপনার এটা মেনটেন করতে হবে, এই কাজগুলো আপনার করতে হবে, একটা ইনফরমেশন পাবেন। যে নেটওয়ার্কটা হচ্ছে কি, আপনি ধরেন যে আপনি যদি ধরেন চট্টগ্রামে যে কোনো একটা ফ্যাক্টরি সম্পর্কে বললেন, তো ফ্যাক্টরি কোন ইঞ্জিনিয়ার আছে, এখানে কাজ কিরকম কি হিসাবে হয় একটা আপনার ধারণা দিতে পারবে। ঠিক আছে, যে আপনি মোটামুটি আমরা একটা বলে দিতে পারবো যে আপনার একটা ক্যাডে আপনি মোটামুটি এক্সপার্ট দেখাইতে পারেন, নিয়ে নিবে, কারণ প্রিভিয়াস ইঞ্জিনিয়ার বের হয়ে গেছে। তো আপনাদের নেটওয়ার্কটাও যেমন লাগবে, আপনাদের স্কিল ডেভেলপ করাটাও বেশি জরুরি। তো আমি বলবো হচ্ছে কি আপনারা যতগুলা কোশ্চেন করতেছেন সব কিছু রেখে স্কিল ডেভেলপটা শুরু করেন, স্কিলটা ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ করার পর আপনারা যেগুলো কোশ্চেন করতেছেন সবকিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন। যেমন ওই যে এক ভাই বললো আমি ভাই সবকিছু ক্যালকুলেশন পারি, সবকিছুই পারি, সব ইয়াটি আছে, কিন্তু উনি ক্যাডে পারে না। এখন উনি মনে করেন যে ক্যাডে সবকিছু আপনার গুছাই ফেলছে, সবকিছু এখন ক্যাডে উনি অনেক বেশি এক্সপার্ট, তখন দেখবো যে আমার কোথাও যদি ক্যাডে কাজ লাগে আমি স্বাভাবিক ওনাকেই তো কল দিব, যে ভাই আমার এই কাজটা একটু আপনি করে দেন।
তো উনি তো ফ্রিল্যান্সার হিসাবে তখন কাজটা করতে পারতেছে। তো বিষয়টা দাঁড়াচ্ছে কি, আপনি আপনার স্কিলটা যেমন এক্সপার্ট করতেছেন, এমন স্কিলফুল মানুষের সাথেও নেটওয়ার্ক করেন, এবং ওই স্কিলফুল মানুষের সাথে নেটওয়ার্কটা করার পরে যে যে কাজগুলোতে আপনার মানে গ্যাপ আছে ওগুলা শেখার ট্রাই করেন। এরপর বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারা জাম্প করেন, দেখবেন ইজিলি আপনাদের ডিমান্ড আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারতেছেন। বিষয়টা হচ্ছে এরকম। তো সবকিছুর পরে আপনারা যেটাই কোশ্চেন গুলো করতেছেন, সামারি হচ্ছে এটা স্কিল ডেভেলপ করেন। সেটা ওই যে সোহেল ভাই কিন্তু বললো যে ভাই আপনি আমার কাছে করেন অন্য যার কাছেই করেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু স্কিল ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ করার পরে আপনি যা কোশ্চেন করতেছেন সবকিছুর উত্তর পেয়ে যাবেন।